হ্যালো স্টুডেন্ট, টিম দীপক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত ক্লাস 12-এর অর্গানিক পড়তে গেলে ক্লাস 11-এ অর্গানিকে কী লাগে সেই জিনিসগুলো আজকে পড়াবো। যারা 11 অর্গানিকে ফাঁকি মেরেছো বা 11 অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়োনি তাদের জন্য মূলত এই ভিডিওটা। যাদের বা অর্গানিক কেমিস্ট্রি হয়ে গেছে 11-এ তারা একবার পুনরায় দেখে নাও, তাদের একবার রিভিশন হয়ে যাবে। এই ভিডিওটা ভালো করে দেখবে, কারণ সেকেন্ড চান্স তোমরা পাচ্ছ এই 11 অর্গানিক কেমিস্ট্রি বোঝার। ঠিক আছে, এরপরে কিন্তু আর সুযোগ কিন্তু পাবে না, এটাই লাস্ট। খুব ভালো করে দেখবে আর খাতা কলম নিয়ে নাও। অর্গানিক কেমিস্ট্রি নোট করতে হয়। অর্গানিক কেমিস্ট্রি নিজের খাতায় ভিডিও দেখে যদি না লেখো তাহলে অর্গানিক কেমিস্ট্রি শুধু ভিডিও দেখে হয় না। খাতা নিয়ে নাও, খাতা পেন নাও আর অর্গানিক কেমিস্ট্রি নোট লেখা শুরু করো। তাহলে সবার প্রথমে আজকের 11 অর্গানিকে যেটা পড়াবো, মানে 11-এ অর্গানিক যেটা 12-এ লাগবে, সেটা সবার প্রথমে যেটা পড়াবো সেটা হলো বন্ধনের প্রকৃতি থেকে কার্বন পরমাণু সংকরায়ন অবস্থা নির্ণয়। বলি যে মা কালীর 4টে হাত, কার্বন পরমাণুর 4টে হাত। যদি তোমার কিনা কার্বন পরমাণু কটা বন্ড করে, মোটামুটি 4টে বন্ড করে, তার মানে কার্বন এরকম। যদি কার্বন পরমাণু সিঙ্গেল বন্ড করে তাহলে কার্বন পরমাণু sp3 সংকরায়িত হয়। sp3 সংকরায়িত। কার্বন পরমাণু সিঙ্গেল বন্ড করলে কার্বন পরমাণু sp3 সংকরায়িত। এই sp3 সংকরায়িতটা কিরকম হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। sp3 সংকরায়িত যদি হয়, গঠন হয় চতুস্তলকীয়। সেই চতুস্তলকীয় গঠনটা কিরকম হয় আমি তোমাদেরকে সাইডে এঁকে দেখাচ্ছি। কার্বন আছে, এ বি সি ডি। একটা বন্ড উপরের দিকে থাকে, এরকম থাকে, মানে এটাকে বলা হয় অ্যাভাব দ্য বন্ড, যেটা বোল্ড করা আছে অ্যাভাব দ্য বন্ড। আর এটা হলো তোমার কিনা বিলো দ্য বন্ড। এটা কিনা অ্যাভাব দ্য বন্ড, এটা কিনা বিলো দ্য বন্ড। মানে এখানে এরকম ঠিক যদি দেখা যায়, দুটো বন্ড একই তলে থাকে, একটা সামনের দিকে থাকে আর একটা কোথায় থাকে, একটা পেছনের দিকে থাকে, মানে এরকম। মানে কিনা যেটা আমি মানে দুটো বন্ড, এই বন্ডটা আর এই বন্ডটা একই তলে আছে, আর এই বন্ডটা সামনে আছে, এই বন্ডটা পিছনে আছে। তার মানে এইটা চতুস্তলকীয় গঠন কেন বলা হচ্ছে, কারণ এই মাথা আর এই দুটো যদি পা যদি ধরা হয়, মানে এই দুটো যদি প্রান্ত যদি ধরা হয়, তাহলে একটা যদি পর্দা যদি খাটানো হয় তাহলে এখানে একটা তল পাওয়া যাবে। আবার এই মাথা এই দুটো পা যদি ধরা হয়, মানে এই দুটো প্রান্ত যদি ধরা হয়, তাহলে এখানে একটা তল পাওয়া যাবে। সেমভাবে এই মাথা আর এই দুটো পা যদি ধরা, এখানে একটা তল পাওয়া যাচ্ছে, নিচ থেকেও একটা তল পাওয়া যাচ্ছে। যেহেতু 4টে তল পাওয়া যাচ্ছে এই জন্য এটা কিনা চতুস্তলকীয় গঠন। কিরকম গঠন না, চতুস্তলকীয়। চতুস্তলকে আচ্ছা, এখানে বন্ড অ্যাঙ্গেল কত করে হয়েছে, কথাটা হচ্ছে কি যে এখানে বন্ড অ্যাঙ্গেল কত করে হয়েছে বলি ফের। এখানে বন্ড অ্যাঙ্গেল কত করে আছে, এই যে এই বন্ডটা আর এইটা, এটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি। এইটা আর এটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি। প্রতিটার সঙ্গে 109 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, চতুস্তলকীয় গঠনে বন্ড অ্যাঙ্গেল কত করে আছে না 109 ডিগ্রি। এই বন্ডটা তোমাদের দিকে এগিয়ে গেছে আর এই বন্ডটা কিন্তু পেছনের দিকে আছে। ঠিক আছে, এটা 3D গঠন। এটা তাহলে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, তাহলে কার্বন পরমাণু যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে কীরকম হয় না চতুস্তলকীয় গঠন হয় 109 ডিগ্রি 28 মিনিট হয়। যদি কার্বন পরমাণুর মধ্যে যদি ডবল বন্ড থাকে তাহলে কার্বন পরমাণু হয় তোমার কিনা sp2 সংকরায়িত। sp2 সংকরায়িত এটাকে বলা হয় ত্রিকোণীয় সমতলীয় গঠন। ত্রিকোণীয় সমতলীয় গঠন। ত্রিকোণীয় সমতলীয় গঠন। এই ত্রিকোণীয় সমতলীয় গঠন কিরকম হয়, ঠিক এরকম হয় ত্রিকোণীয় সমতলীয় গঠন। টোটাল বৃত্তের কোণ কত হয় 360 ডিগ্রি। এইটা এখান থেকে এইটা কত, এখান থেকে এইটা হচ্ছে 120, 120, 120। ত্রিকোণীয় সমতলীয় কেন বলছে, কারণ এটাকে যদি পুরোপুরি দেখা যায় এই তিনটে বন্ড একই সমতলে আছে।
ওই জন্য এটাকে বলছে ত্রিকোণীয় সমতলীয়। আর এটা বন্ড অ্যাঙ্গেল কত করে হয় না 120 করে হয়। আচ্ছা, যদি কার্বন পরমাণুর সঙ্গে ট্রিপল বন্ড থাকে, যদি কার্বন পরমাণুর সঙ্গে ট্রিপল বন্ড থাকে তাহলে কার্বন পরমাণু কি হয় না sp সংকরায়িত। কি সংকরায়িত হয়? sp সংকরায়িত। যদি কোনো কার্বন পরমাণু দুপাশে দুটো ডবল বন্ড থাকে তাহলে সেই কার্বন পরমাণু কি হয় না sp সংকরায়িত। আর sp সংকরায়িত হলে বন্ড অ্যাঙ্গেল মানে কিরকম গঠন হয়? সরলরৈখিক। sp সংকরায়িত হলে কিরকম গঠন হয় না এরকম সরলরৈখিক। মোটামুটি এই বন্ড অ্যাঙ্গেল কত হয় 100 করে দুটো এরকম 180 ডিগ্রি, 120 না 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল এখানে কত না 180 ডিগ্রি। এখানেও বন্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। এটা সরলরৈখিক গঠন। বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এবারে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেন থেকে তোমাদের বের করতে হবে কোন কার্বন পরমাণুটা sp সংকরায়িত, কোন কার্বন পরমাণু sp2, কোন কার্বন পরমাণু তোমার এখানে sp3 সংকরায়িত। ফার্স্ট কোশ্চেন, CH3 CH এইভাবে না লিখে কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডবল বন্ড ট্রিপল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন। হাইড্রোজেনগুলোকে বসিয়ে দিই, মাকালির 4টে হাত, কার্বনের 4টে হাত, তাহলে একটা বন্ড করেছে। যদি কার্বন একটা বন্ড করে থাকে তাহলে কটা হবে এখানে হাইড্রোজেন? 3টে। কার্বন দুটো একে 3টে বন্ড করেছে তাহলে হাইড্রোজেন কটা হবে? একটা। কার্বন দুটো একে 3টে বন্ড করেছে, কার্বন যদি 3টে বন্ড করেছে তাহলে হাইড্রোজেন হবে একটা। মানে টোটাল 4টে কার্বন বন্ড করে। তাহলে এখানে 3টে একে 4টে করে নিয়েছে, এখানে 3টে একে 4টে এই কার্বন পরমাণু করে নিয়েছে, এখানে দুটো একে 3টে করেছে, তাহলে কি না 4টে হাত হয়, তাহলে এখানে কি কত হবে না একটা হাইড্রোজেন। এখানে দুটো 4টে করে নিয়েছে, এখানে দুটো করেছে, তাহলে CH2। এবার প্রতিটা কার্বন পরমাণু কি সংকরায়িত তোমাদেরকে বলতে হবে। সবার প্রথমে আমি বলি, এই কার্বন পরমাণুটা যেহেতু সিঙ্গেল বন্ড করেছে, এই কার্বন পরমাণু sp3 সংকরায়িত। এই কার্বন পরমাণু ডবল বন্ড করেছে, আবার সিঙ্গেল বন্ড করেছে। যেহেতু ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড দুটোই করেছে, তাই জন্য এই কার্বন পরমাণুটা কি সংকরায়িত? sp2। ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে ডবল বন্ডকে প্রায়োরিটি দেবো। কার্বন পরমাণু যদি ডবল বন্ড করে তাহলে কি হয় না sp2। এখানে কার্বন পরমাণু সিঙ্গেল করেছে, ডবল করেছে, সিঙ্গেল ডবলের জন্য এটা কি না sp2। এখানে ট্রিপল করেছে, সিঙ্গেল করেছে, ট্রিপলের জন্য কি না এটা sp। এখানে ট্রিপল করেছে, সিঙ্গেল করেছে, ট্রিপলকে প্রায়োরিটি দেবো, কি হবে না sp। এটা কি না ডবল করেছে, সিঙ্গেল করেছে, তাহলে ডবল আর সিঙ্গেলের জন্য ডবলকে প্রায়োরিটি দেবো, ডবল বন্ডকে। ডবল বন্ড করলে কার্বন পরমাণু কি সংকরায়িত হয়? sp2। এর দুপাশে দুটো ডবল বন্ড করেছে, দুপাশে যদি কার্বন পরমাণু দুপাশে দুটো ডবল বন্ড করে তাহলে সেটা কি সংকরায়িত হয়? sp। এই কার্বন পরমাণু এক পাশে ডবল বন্ড করেছে, ওই জন্য কি সংকরায়িত? sp2। তাহলে কোন কার্বন পরমাণু কি সংকরায়িত তাহলে বোঝা গেল। আর একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা বের করবে। HW কার্বন ট্রিপল বন্ড কার্বন, কার্বন ডবল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন, কার্বন ট্রিপল বন্ড ডবল বন্ড কার্বন, কার্বন। এটা কি CH কার্বন 3টে একে 4টে বন্ড করেছে, হয়ে গেছে। কারণ দুটো একে 3টে বন্ড করেছে মানে একটা হাইড্রোজেন পড়বে, দুটো বন্ড করে 4টে বন্ড করে নিয়েছে, দুটো একে 3টে বন্ড করেছে, 3টে বন্ড করেছে মানে একটা হাইড্রোজেন পড়বে। একটা একে দুটো 3টে করেছে বলে একটা হাইড্রোজেন পড়বে, দুটো একে 3টে করেছে, 3টে বন্ড করেছে এই কার্বন পরমাণু, ওই জন্য একটা হাইড্রোজেন। এই কার্বন একটা করেছে বলে আরও 3টে হাইড্রোজেন। এইটা তোমরা প্রতিটা কার্বন পরমাণু কি সংকরায়িত হবে তোমরা নিজেরা এটা বের করবে। আচ্ছা, সেকেন্ড যেটা পড়াবো আমি সেটা হলো বন্ধন রেখা সংকেত। সেকেন্ড যেটা পড়াবো সেটা হলো বন্ধন রেখা সংকেত। এই বন্ধন রেখা সংকেতটা কি সেটা তোমাদেরকে বলি। সাপোজ তোমার কি না এই কার্বন CH3 আছে, ইথেন অণু। এই ইথেন অণুকে বন্ধন রেখা সংকেতের মাধ্যমে কীভাবে লিখবো? এটা কি অণু? ইথেন অণু। এই একটা বন্ড মানে একটা কার্বন মানে একটা পুটকি, এই একটা বন্ড, এই একটা ফুটকি, দুটোকেই জুড়ে দিই। এটা হলো কি না ইথেন অণু।
একটা সিঙ্গেল, সবার মনে হচ্ছে একটা সিঙ্গেল দাগ মানেই হচ্ছে ইথেন অণু। হ্যাঁ, একটা সিঙ্গেল দাগ মানে হচ্ছে ইথেন অণু। ইথেন অণু যদি প্রোপেন অণুকে যদি আঁকি CH3 CH2 CH3, তাহলে কটা কার্বন আছে? তিনটে কার্বনকে এইভাবে আঁকবো, একটা দুটো তিনটে। আচ্ছা, এটা কি না, এটা প্রোপেন অণু গেল, প্রোপেন। বিউটেন অণু কিরকম হবে? CH3 CH2 CH2 CH3। বিউটেন অণু কিরকম হবে দেখাচ্ছি আমি। বিউটেন চারটে কার্বন আছে, তাহলে কিরকম হবে? 1 2 3 4, এরকম হবে বিউটেন অণু। তাহলে প্রোপেন বিউটেন এইগুলো সব বোঝা গেল। বা যদি এরকম দিয়ে দেয় তোমাদেরকে, যদি এরকম দিয়ে দেয় মানে এটাকে ছবি, এটা কীরকম গঠনটা হবে দেখাতে হবে। তাহলে কি করব না, এই সব কী বসাবো না, কার্বন বসাবো। সব কোনো কোনো কী আছে না, কার্বন আছে। কার্বন 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 কার্বন। তাহলে কি না 1 2 3 4 5, 1 2 3 4 5। এবারে কথাটা হচ্ছে কি না, এখানে একটা বন্ড আছে, তাহলে কি না কার্বন একটা বন্ড করেছে, তাহলে কি না কার্বনের 4টে হাত হয়, তাহলে বাকি 3টে হাতে কে আছে? 3টে হাইড্রোজেন আছে। কার্বন এখানে দুটো বন্ড করেছে, তাহলে বাকি আর কটা বন্ড আছে? দুটো বন্ড। তাই দুটো বন্ডের জন্য দুটো হাতে দুটো হাইড্রোজেন আছে। এখানে কার্বন দুটো বন্ড করেছে, তাই দুটো হাতে দুটো হাইড্রোজেন আছে। এখানে কার্বন কি করেছে না, দুটো বন্ড করেছে, তাই দুটো হাতে দুটো হাইড্রোজেন আছে। এখানে কার্বন একটা বন্ড করেছে, তাহলে কি না বাকি বড় আছে 3টে বন্ড, তাই 3টে হাতে 3টে হাইড্রোজেন। যদি এরকমও দেয় তাহলে কীরকম গঠন হবে? এখানে কি আছে না, সবকটাতে কি লিখবো না, কার্বন 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 কার্বন। এখানে কি দেবো না, ডবল বন্ড দেবো, ডবল বন্ড আছে। এবার কি না এখানে কি হবে না, কার্বন একটা বন্ড করেছে বলে 3টে হাইড্রোজেন, কার্বন দুটো একে 3টে বন্ড করেছে বলে একটা হাইড্রোজেন। মোট কার্বন 4টে বন্ড করে, তাহলে এখানে কি না দুটো একে 3টে করেছে বলে এখানে একটা হাইড্রোজেন। এখানে কার্বন একটা করেছে বলে 3টে হাইড্রোজেন। এরকম যদি এরকম থাকতো ক্লোরিন, তাহলে এটা কিরকম গঠন হতো? তাহলে প্রতিটা আঁকা যাক। কার্বন 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 ক্লোরিন কার্বন কার্বন। তাহলে কার্বন এখানে কটা হবে? একটা বন্ড করেছে বলে 3টে, এখানে কটা হবে? দুটো করেছে বলে আরও দুটো, এখানে কটা নিচে একটা ক্লোরিনের সঙ্গে করেছে, এখানে একটা কার্বন, এখানে 3টে করেছে বলে একটা হাইড্রোজেন, দুটো করেছে বলে CH2, আর এখানে একটা করেছে বলে CH3। ঠিক আছে, তাহলে একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে, তোমরা নিজেরা করবে। এটা কি হবে বলবে, এটা কিরকম গঠন হবে। আর একটা এটা HW, আর একটা দিচ্ছি তোমাদের এটা কিরকম হবে। তাহলে এটা HW। 3 নম্বর শুরু করব, অ্যালকেন ও অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, অ্যালকেন ও অ্যালকিল গ্রুপে সবার প্রথমে যেটা আসছে সেটা হলো কিনা মিথেন, CH4, যেটা কিনা মিথেন। মিথেন এটা হচ্ছে তোমার কিনা অ্যালকেন। ঠিক আছে, যদি সেই CH4 সেই সেকেন্ড অ্যালকেন হচ্ছে কি না C2H6, এটার নাম কি না ইথেন। C2H6কে এইভাবে লেখা যায়। কটা কার্বন আছে? দুটো কার্বন লিখলাম। একটা কার্বনের কটা বন্ড হয়? 4টে। তাহলে একটা বন্ড করেছে, তাহলে 3টে CH3, এটা একটা কার্বনের একটা বন্ড হয়েছে, তাহলে আর একটা CH3। তাহলে এটা কি, এটার নাম হলো কি না ইথেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি না আচ্ছা আমি C2H6 লিখলাম কি করে আর সেটা বলছি না। CN অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2, মানে কিনা যতগুলো কার্বন, এখানে কটা কার্বন? দুটো, তার ডবল করলে কত হচ্ছে? 4। হাইড্রোজেন কটা হবে? ডবলের থেকে 2 বেশি, ডবল করলে 4 + 2, তার কত হচ্ছে না 6। এনের জায়গায় 2 বসিয়ে দেখো, তার 2, আর এখানে 2 × 4 + 6। আবার একটা কিনা 3, তাহলে কিনা হাইড্রোজেন কতগুলো হবে?
ডবল করব, হাইড্রোজেন করতে গেলে কী করো, ডবল করো, 3 দুগুণে কত হবে 6, 6-এর থেকে 2 বেশি করলে কত হচ্ছে 8, মানে এখানে কটা কার্বন দিয়ে, তাহলে এটা কি না প্রোপেন, কটা কার্বন দিয়ে প্রোপেন হয়, 3টে কার্বন দিয়ে, 3টে কার্বনকে লিখলাম, 3টে কার্বনকে লিখলাম, তাহলে এখানে বন্ড কটা দেবো, হাইড্রোজেন কটা হবে 3টে, এখানে হাইড্রোজেন কটা হবে 2টো, এখানে 3টে, এটা কি না প্রোপেন। আচ্ছা, তারপরে যদি হয় C4H কত, H কত হয়, ডবলের থেকে 2 বেশি, হাইড্রোজেন কত হয় 4 দুগুণে 8, 8 + 2 করলে 10, দেখ কটা কার্বন, 4 কার্বন, CH3 CH2 CH2 CH3, এটা কি না বিউটেন। এটা কি হবে 5 দিয়ে 5টা কার্বনে যদি করি 5 C5, ডবল থেকে 2 বেশি, এখানে এনের জায়গায় 5 বসাও, 5 বসালে কত হবে, 5 দুগুণে 10 + 2, 10 + 2 কত হচ্ছে 12, তাহলে 5 কার্বন দিয়ে 1 2 3 4 5, তাহলে কি না 3টে, এখানে কটা 2টো, এখানেও 2টো হাইড্রোজেন, এখানেও 2টো হাইড্রোজেন, এখানে 3টে। দেখো তোমরা সবার মধ্যে কত করে গ্যাপ আছে, CH2 গ্যাপ না, এখান থেকে এটা গ্যাপ কত CH2, এখান থেকে এটা গ্যাপ কত, এক্সট্রা কি এসছে CH2, এখান থেকে গ্যাপ কি এসছে আরেকটা CH2, তাহলে কিনা পরপর নাপছে, এটা কিনা CH2 গ্যাপ, এটা কিনা পেন্টেন। আচ্ছা, তাহলে অ্যালকেন ও অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপটা কি, অ্যালকাইল গ্রুপ, অ্যালকেন ও অ্যালকাইল, অ্যালকাইল গ্রুপকে R দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, R দিয়ে। ভালো করে দেখবে, যদি মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, মিথেন থেকে মিথেনকে ছেড়ে দিয়ে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে মিথেন আর তার নাম মিথেন থাকবে না, সেটা কি হয়ে যাবে না মিথাইল, CH3 নাম কি হবে না মিথাইল। আচ্ছা, ইথেন থেকে একটা হাইড্রোজেন যদি ছেড়ে চলে যায়, এই পাশ থেকেও ছাড়তে পারে বা এই পাশ থেকেও একটা হাইড্রোজেন ছাড়তে পারে, তাহলে এই পাশ থেকে চলে গেলে কি হবে না CH2 CH3, নাম কি হলো না ইথাইল। আচ্ছা, যদি প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, আমি এই পাশ থেকেও ছাড়তে পারি বা এই পাশ থেকে, আমি এই পাশ থেকে ছাড়লাম হাইড্রোজেন, প্রোপেনকে একটা হাইড্রোজেন, প্রোপেন একটা হাইড্রোজেনকে ছেড়ে চলে গেলে তাহলে কি হবে, একটা হাইড্রোজেন প্রোপেন ছেড়ে, তাহলে কি হবে না CH2 CH3, নাম কি প্রোপাইল, নাম কি প্রোপাইল। একটা কথা তোমরা ভালো করে বুঝবে না, হাইড্রোজেনটা মাঝখান থেকেও কিন্তু এখানে ছাড়তে পারে, এখানে মাঝখান থেকে ছাড়লে কি নাম হবে, মাঝখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কি নাম হবে CH3 CH, মাঝখান থেকে হাইড্রোজেন চলে গেছে বলে মাঝখানের বন্ডটা উন্মুক্ত, উন্মুক্ত কোনটা হবে, যেখান থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে সেই বন্ডটা তোমাকে উন্মুক্ত হবে, যেমন CH4 থেকে হাইড্রোজেন চলে গেছে এই বন্ডটা উন্মুক্ত, এই CH3 থেকে হাইড্রোজেন চলে গেছে ওই জন্য এই বন্ডটা উন্মুক্ত, এই পাশে CH3 থেকে হাইড্রোজেন চলে গেছে ওই জন্য এই বন্ডটা উন্মুক্ত। এবার আমি কি করছি, মাঝের CH2 থেকে হাইড্রোজেন বের করছি, তখন কি হচ্ছে, তাহলে কিনা CH3 CH CH3, এর নাম কিনা আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল। আচ্ছা, প্রোপাইলকে সংক্ষেপে, মিথাইলকে সংক্ষেপে কি দিয়ে লেখা হয় মিথাইল, ইংলিশে কি হয় না মিথাইল, মিথাইলকে এই জন্য কি দিয়ে লেখা হয় সংক্ষেপে এমি দিয়ে লেখা যায়। ইথাইলকে যদি ইংলিশে লেখা হয় ইথাইল, ইথাইলকে কি দিয়ে লেখা হয় এই জন্য ইটি দিয়ে লেখা হয়। প্রোপাইল মানে কি প্রথম দুটো অক্ষর তোমরা লক্ষ্য করেছো, মিথাইলের এমি, ইথাইলের ইটি, প্রোপাইলকে সংক্ষেপে কি দিয়ে লেখা হয়, প্রোপাইলকে সংক্ষেপে কি দেয় PR। ঠিক আছে, আর একটা জিনিস না, এইটাকে কেউ এইভাবে লিখতে পারে, এই কটা কার্বন আছে, 2টো কার্বন, আর হাইড্রোজেন কটা আছে 5টা, ওই জন্য কিনা C2H5, এখানে কটা কার্বন আছে 3টে, আর হাইড্রোজেন কটা আছে 2 2 4 4 3 7, ওই জন্য এটাকে লিখতে পারে তোমার কিনা C2H কটা 2 2 4 4 3 7, C3H7, সরি C3H7। ঠিক আছে, এটাকে লেখা যায় প্রোপাইলকে, নর্মাল প্রোপাইলকে কীভাবে লেখা যায় না
PR দিয়ে লেখা যায়, অথবা তোমার কিনা C3H7 লেখা যায়, অথবা এইভাবে লেখা যায়। এরপরে আসছে এখান থেকে যদি একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন কি হবে, বিউটেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কি হবে, CH2 সিঙ্গেল বন্ড CH2 CH2 CH3, নাম কি হবে, হাইড্রোজেন মানে কি অ্যালকেন থেকে হাইড্রোজেন চলে গেলে নাম হয়ে যায় অ্যালকিল, তাহলে কি না কি হবে না বিউটাইল। বিউটাইল, বিউটাইলকে কি দিয়ে লেখা হয় না বিউ দিয়ে লেখা হয়। পেন্টেন থেকে যদি একটা হাইড্রোজেন যদি চলে যায়, পেন্টেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এই সাইড থেকে বের করলাম, মাঝখানগুলোকে আমি বের করে দেখালাম না, অনেক রকম ভ্যারাইটি আছে, মাঝখান থেকে হাইড্রোজেন বের করলে সেকেন্ডারি বিউটাইল হয়, টার্সিয়ারি পেন্টাইল হয়, ভিন্ন ভিন্ন হয়, কিন্তু সেইগুলো আমাদের এখানে 12-এর অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। ক্লাস 11-এ আমি যখন পড়াবো খুবই ভালো করে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে না একটা হাইড্রোজেন যদি এখান থেকে যদি বের হয় তাহলে কি হচ্ছে CH2 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 CH3, এর নাম কি, এর নাম হচ্ছে কি না পেন্টাইল। তাহলে পেন্টাইলকে সংক্ষেপে কি লেখা হয় না PE, ঠিক আছে। তাহলে কি না ME বললে মিথাইলকে বোঝায়, ET বললে ইথাইলকে বোঝায়, PR বললে প্রোপাইলকে বোঝায়, BU বললে বিউটাইলকে বোঝায়, পেন্টাইল বললে PE কে বোঝায়, ঠিক আছে। এই ছিল। আর অ্যালকিল গ্রুপকে কি দিয়ে লেখা হয়, R দিয়ে। অ্যালকিল গ্রুপকে কি দিয়ে লেখা হয়, R দিয়ে। এবারে আমরা পড়ব কিছু গ্রুপের নাম, ঠিক আছে, যে সমস্ত গ্রুপ আমাদের ক্লাস 12-এ লাগবে সেই সমস্ত গ্রুপের কিছু আমরা নাম পড়ব। আচ্ছা, এবার গ্রুপের নামগুলো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আসছে কিনা অ্যালকেন গ্রুপ, ঠিক আছে। অ্যালকেন গ্রুপে কার্বন কার্বনে কি হয় না সিঙ্গেল বন্ড হয়, মানে কিনা এই দুটো কার্বন পরমাণু কিসে আছে না সিঙ্গেল বন্ড আছে অ্যালকেন গ্রুপ। তাহলে কিনা এটা কিনা CH3 মিথেন CH3 মিলে কি তৈরি হচ্ছে না ইথেন তৈরি হচ্ছে। তারপর কার্বন কার্বন ডবল বন্ডকে কি বলা হয় না অ্যালকিন গ্রুপ বলা হয়। অ্যালকিন গ্রুপের একটা উদাহরণ হচ্ছে কিনা CH2 ডবল বন্ড CH2, মানে কার্বন কার্বন ডবল বন্ড। আর কার্বন যখন এই কার্বন পরমাণু যখন দুটো বন্ড করেছে তাহলে আর কটা হাইড্রোজেনকে নেবে, দুটো। আর এই পাশেও কার্বন পরমাণু দুটো বন্ড করেছে, কটা হাইড্রোজেনকে নেবে, দুটো। ওই জন্য এটাকে নিয়ে ইথিন বা ইথিলিন, ইথিলিন হচ্ছে খুব ডার্ক নাম, ইথিলিন নামে এইটা খুব ফেমাস। আচ্ছা, কার্বন কার্বন ট্রিপল বন্ডকে কি বলা হচ্ছে না অ্যালকাইন। কার্বন কার্বন ট্রিপল বন্ডকে কি বলা হয় অ্যালকাইন। একটা অ্যালকাইনের উদাহরণ নেওয়া যাক, C ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH, এটার নাম কিনা দুটো কার্বন আছে ইথ, আর ট্রিপল বন্ড আছে বলে কিনা ইথাইন। আর ডাক নাম কি ইথাইনের ডাক নাম হলো অ্যাসিটিলিন। তারপরে OH গ্রুপ, OH গ্রুপটা কিনা অ্যালকোহল গ্রুপ। OH গ্রুপকে কি বলা হয় অ্যালকোহল গ্রুপ। এই সমস্ত গ্রুপ কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। OH গ্রুপকে কি বলা হয় অ্যালকোহল গ্রুপ, যেরকম কিনা CH3OH, এটার নাম কিনা মিথানল বা তোমার কিনা আর ডাক নাম কিনা মিথাইল অ্যালকোহল, ডাক নাম কিনা মিথাইল অ্যালকোহল। এরপর আছে 5 নম্বর আছে ইথার গ্রুপ। ইথারের নাম কিনা CH, একটা অক্সিজেন দুপাশে দুটো ডবল বন্ড উন্মুক্ত থাকবে। আচ্ছা, এই যে উন্মুক্ত জায়গা কোন গ্রুপগুলো ঢুকছে দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে না অ্যালকিল গ্রুপগুলো ঢুকছে, মিথাইল ঢুকেছে, নাম কি হয়েছে ডাইমিথাইল ইথার। CHO গ্রুপ, এটার নাম কি CHO গ্রুপের নাম হচ্ছে অ্যালডিহাইড। তাহলে কিনা এক্সাম্পল কি দেখো, এইটা উন্মুক্ত রয়েছে এই বন্ডটা, এই উন্মুক্ত বন্ডটা কে ঢুকেছে না মিথাইল ঢুকেছে। তাহলে কিনা CH3CHO এর নাম কিনা অ্যাসিটালডিহাইড। এরপরে আসছে কিনা কার্বন ডবল বন্ড অক্সিজেন, দুটো বন্ড উন্মুক্ত রয়েছে, তার দুটো জায়গায় CO দুপাশে দুটো কি ঢুকছে না CH3 ঢুকছে, নাম কি হচ্ছে না অ্যাসিটোন। এরপরে আসছে কিনা COOH, যার নাম কিনা কার্বক্সিলিক অ্যাসিড। CH3COOH, এটাকে কি বলে রাখা হয় না অ্যাসিটিক অ্যাসিড বলে রাখা হয়। তারপরে আসছে কিনা COR, এর নাম কিনা এস্টার। COR এর নাম কিনা এস্টার। COOR এর নাম কিনা এস্টার। তা CH3COOR এর জায়গায় আমি কি লিখলাম না CH3 লিখলাম, নাম হলো কিনা মিথাইল অ্যাসিটেট। মিথাইল অ্যাসিটেট, প্রথমে C ডবল এর পরে যে থাকে তার নাম লিখতে হয়, C ডবল এর পরে কে আছে মিথাইল গ্রুপটা আছে, ওই জন্য কিনা মিথাইল। আর CH3COO এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে বলে ওই জন্য নাম হয় কিনা অ্যাসিটেট। আমরা যখন এস্টার পড়বো তখন বিস্তারিত এস্টারের নামকরণ আমরা পড়াবো। আচ্ছা, COX, X মানে কি না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। COX, এখানে কিনা এক্সটা হচ্ছে তোমার কিনা ফ্লোরিন ক্লোরিন যে কোনো হ্যালোজেন। COX কে অ্যাসিড হ্যালাইড রূপে ডাকা হয়। CH3COCl, এটা হচ্ছে কিনা অ্যাসিটাইল ক্লোরাইড। এরপরে 11 নম্বর আসছে কিনা CONH2। CONH2 হলো কিনা অ্যাসিড অ্যামাইড।
CONH2 কিনা অ্যাসিড অ্যামাইড, যেরকম কিনা CH3 CONH2 নাম কি হচ্ছে মিথাইল অ্যামাইড। আবার কি 12 নম্বর কি আছে না SO3H, SO3H হচ্ছে মিথাইল সালফোনিক অ্যাসিড। CH3 লাগালে SO3H উন্মুক্ত বন্ধনের কাছে যদি CH3 লাগানো হয় তাহলে কি মিথাইল সালফোনিক অ্যাসিড। এরপরে আসছে কিনা N, নাইট্রোজেন সাধারণত কটা বন্ড করে, তোমরা ক্লাস 10-এ পড়েছো, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, ঠিক আছে। লুইস ডট গঠনে তোমরা ক্লাস 10-এ পড়েছিল নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড। নাইট্রোজেন সাধারণত কটা বন্ড করে না 3টে বন্ড করে। তার নাইট্রোজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে, একটা উন্মুক্ত রেখেছে। তার নাইট্রোজেন NH2-কে কি এটাকে NH2 রূপে এইভাবেও লেখা যায়, NH2 রূপে এইভাবেও লেখা যায়। তাহলে নাইট্রোজেন এটাকে কি বলা হয়, NH2-কে কি বলা হচ্ছে অ্যামিন। তার CH3 NH2 এর নাম কি না মিথাইল অ্যামিন। আচ্ছা, তারপর কিন্তু নাইট্রোজেন দুটো বন্ড উন্মুক্ত আছে, একটা হাইড্রোজেন আছে। নাইট্রোজেন কটা উন্মুক্ত আছে, দুটো উন্মুক্ত আছে, এটা বলা হচ্ছে কিনা 2 ডিগ্রি অ্যামিন। দুটো হাতে যদি দুটো উন্মুক্ত এই যেখানে বন্ধন আছে সেই জায়গাটা যদি CH3 গ্রুপ ঢোকে তখন সেটাকে নাম হচ্ছে কিনা 2 ডিগ্রি অ্যামিন। নাম কি হচ্ছে, নাইট্রোজেনের সঙ্গে A একটা CH3 আছে, এই নাইট্রোজেনের সঙ্গে A একটা CH3 আছে, ওই জন্য নাম হচ্ছে NN ডাইমিথাইল অ্যামিন। তারপরে নাইট্রোজেনের 3টে হাতই ফাঁকা আছে, তাই এটাকে নাম কিনা 3 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেনের সঙ্গে 3টে CH3 আছে বলে NNN ট্রাইমিথাইল, 3টে মিথাইল ট্রাইমিথাইল অ্যামিন। NNটা দেওয়া হচ্ছে কেন, কারণ নাইট্রোজেনের সঙ্গে ডাইরেক্ট মিথাইল গ্রুপ যুক্ত আছে, নাইট্রোজেনের সঙ্গে ডাইরেক্ট মিথাইল গ্রুপ যুক্ত আছে, নাইট্রোজেনের সঙ্গে ডাইরেক্ট মিথাইল গ্রুপ যুক্ত আছে, ওই জন্য NNN ট্রাইমিথাইল অ্যামিন। এরপরে 16 নম্বর আসছে CN গ্রুপ। CN গ্রুপকে বলা হয় সায়ানাইড, যেরকম কিনা CH3CN এর নাম কিনা মিথাইল সায়ানাইড। তাহলে X ফর হ্যালোজেন, CH3 মিথাইল ফ্লোরাইড। X মানে তোমরা তো জানোই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হয়, ঠিক আছে। এই ছিল আমাদের গ্রুপের নাম, এই 17টা গ্রুপের নাম আমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো কিনা ডিগ্রি নির্ণয়। কি পড়বো না ডিগ্রি নির্ণয়। আমরা পড়বো কিনা হ্যালো অ্যালকেনের ডিগ্রি নির্ণয়। হ্যালো অ্যালকেনের আমরা প্রথমে ডিগ্রি নির্ণয় আমি দেখাচ্ছি। সাপোজ এরকম আছে কার্বন কার্বন কার্বন, এখানে কার্বন X, সাপোজ এখানে X আছে মানে কিনা যে কোনো হ্যালোজেন আছে। তাহলে এই হ্যালোজেনটাই মেন গ্রুপ, এই মেন গ্রুপের পাশের কার্বনকে কি বলা হয় আলফা কার্বন। আচ্ছা, আমি হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিচ্ছি। কার্বন একটা বন্ড করেছে, কটা হাইড্রোজেন হবে 3টে। কার্বন দুটো বন্ড করেছে, তাহলে কটা হাইড্রোজেন হবে, মোট কার্বন কটা করে 4টে করে, তাহলে কিনা CH2। তাহলে এই আলফা কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, একটা কার্বন, তাই জন্য এটা কিনা কত ডিগ্রি না এটা 1 ডিগ্রি বা প্রাইমারি। যদি এরকম হয় কার্বন 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 এখানে কিনা X, তাহলে এই যে X এর পাশের কার্বন কিনা আলফা কার্বন, এটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, ওই জন্য এটা কিনা 2 ডিগ্রি বা সেকেন্ডারি। যদি কার্বন কার্বন X, এই যে আলফা কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, দেখতে হবে যে মেন গ্রুপের পাশের কার্বন আলফা কার্বন সেইটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এই মেন গ্রুপের পাশের কার্বন আলফা কার্বনের 3টে কার্বনের সঙ্গে যুক্ত, ওই জন্য এটা কিনা 3 ডিগ্রি বা টার্সিয়ারি। ঠিক আছে, আমরা হাইড্রোজেন দিয়ে যদি পূর্ণ করা CH3 CH3 CH3, এখানেও কি CH3, এখানেও বসবে কিনা CH3, এখানে CH। তাহলে প্রথমে হ্যালো অ্যালকেন, এগুলো সব কিনা হ্যালো অ্যালকেনের। অ্যালকোহলের যদি আমরা ডিগ্রি নির্ণয় করি, কোনটা কত ডিগ্রি অ্যালকোহল, অনেকের এই ডিগ্রি নির্ণয়টা অনেকের বুঝতে অসুবিধা হয়, কোনটা কত ডিগ্রি অ্যালকোহল যদি বলা যায়। সেমভাবে কার্বন কার্বন অ্যালকোহল হচ্ছে কিনা OH গ্রুপ, ঠিক আছে। এই OH গ্রুপ হচ্ছে মেন কার্বন, মেন গ্রুপ। তাহলে এই মেন গ্রুপের পাশে যে কার্বন থাকে সেটা কিনা আলফা কার্বন। এই আলফা কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত, একটা কার্বন, ওই জন্য কিনা এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল। তাহলে এটা CH3, এটা কি হবে না CH2, কার্বন কার্বন কার্বন, এই জায়গাটা তোমার কিনা OH আছে। তাহলে OH এর পাশের কার্বন কিনা আলফা কার্বন, আলফা কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত, দুটো কার্বনের সঙ্গে, ওই জন্য এটা কিনা 2 ডিগ্রি অ্যালকোহল। বা সেকেন্ডারি অ্যালকোহল। CH3
CH3 এখানে কি আছে না কটা বন্ড করেছে, 3টে, তাহলে CH। কার্বন CH3 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 এখানে কি আছে না OH। আলফা কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3টে, ওই জন্য এটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, এই ছিল ডিগ্রি নির্ণয়। এবার যখনই যত ডিগ্রি অ্যামিনের যখন আসবে তখন আমি অ্যামিনও বলে দেবো। আচ্ছা, আমি অ্যামিনটা এখানেই বলে দিচ্ছি। অ্যামিন কোনটা কত ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন এখানে একটু উল্টো আছে, নাইট্রোজেন যে কটা কার্বন পরমাণুর সঙ্গে অ্যাটাচ থাকবে, নাইট্রোজেন যে 3টে কার্বন পরমাণুর সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে এটা 3 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন পরমাণুটা যদি 3টে কার্বন পরমাণুর সঙ্গে অ্যাটাচ থাকে সেটা কিনা 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে একটু নিয়মটা একটু আলাদা, 3 ডিগ্রি অ্যামিন। যদি নাইট্রোজেন পরমাণু 2টো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, 2টো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে এটা কিনা কত ডিগ্রি অ্যামিন না 2 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেন পরমাণু যদি একটা কার্বন পরমাণুর সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে এটা কত ডিগ্রি অ্যামিন না 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এই ছিল তোমাদের ডিগ্রি নির্ণয়। এরপরে আসছে কিনা এফেক্ট সমূহ। এফেক্ট সমূহের মধ্যে সবার প্রথমে আসে কিনা রেজোনেন্স এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, তোমার কিনা হাইপার কনজুগেশন, এই 3টে পরে মূলত এফেক্ট সমূহের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে এর পরের পয়েন্ট কিনা এফেক্ট সমূহ। আচ্ছা, এফেক্ট সমূহের মধ্যে আমি সর্বপ্রথমে পড়াবো কিনা ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টটা কি? ইন্ডাকটিভ এফেক্ট হলো, ডেফিনেশন দিয়ে অতটা ভালো বোঝা যাবে না, যখন উদাহরণ দিয়ে বোঝাবো তখন ভালো। ডেফিনেশনটাকে বলি, বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে সিগমা বন্ধনের ইলেকট্রনের সরণকে ইন্ডাকটিভ এফেক্ট বলে। ইন্ডাকটিভ এফেক্ট বলে মানে কিনা বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কে বেশি কে কম বুঝবো কি করে? ইলেকট্রোনেগেটিভ বলতে কি বোঝায় আমি আগে বলি। ইলেকট্রোনেগেটিভ বলতে এটাই বোঝায় মানে কিনা অন্য সমযোজী বন্ধনে আবদ্ধ অন্য কারোর ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। মানে এরকম সাপোজ তোমার কিনা হাইড্রোজেন আর ফ্লুরিন আছে, হাইড্রোজেন আর ক্লোরিন আছে। এবার এরা দুজন কি করেছে, ক্লোরিন একটা বন্ড দিয়েছে, ইলেকট্রন দিয়েছে, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে। এরা দুজন কি করে সমযোজী বন্ধন তৈরি করেছে। সমযোজী বন্ধন, তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন দেবো, তারপরে সমযোজী বন্ধন তৈরি হয়। আর এখানে কি হয়েছে না, এই সমযোজী বন্ধন তৈরি হয়ে যাওয়ার পরে এবার ক্লোরিন কি করছে, যে নিজের দিকে ইলেকট্রন কি করছে না টেনে নিয়ে আসছে। ঠিক আছে, অন্য কার ইলেকট্রন কি করছে, হাইড্রোজেনের ইলেকট্রন দুজনে মিলে বন্ড তৈরি করেছিল, তারপরে এবার ক্লোরিন এবার চালাকি করা শুরু করে দিয়েছে। ক্লোরিন কি করছে না হাইড্রোজেন ইলেকট্রন নিজের দিকে টানছে। ঠিক আছে, তাহলে কিনা এটা কিনা বেশি ইলেকট্রোনেগেটিভ। বেশি ইলেকট্রোনেগেটিভ কারা না, যারা অন্যের ইলেকট্রন টানে। ঠিক আছে, অন্যের ইলেকট্রন টানার ক্ষমতা। ঠিক আছে, অন্যের ইলেকট্রন টানার ক্ষমতাকে বলা হচ্ছে কিনা ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়ের মধ্যে যে পরমাণুটা অন্যের ইলেকট্রনকে টানে তার ইলেকট্রোনেগেটিভিটি কি আছে না বেশি আছে। এই ইলেকট্রোনেগেটিভিটি একটা অর্ডার আছে, কোন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কোন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি কম, তার একটা অর্ডার আছে। অর্ডারটা কিনা ফোন কল ফ্লুরিন, ফোন কল বর ISC, তারপরে কিনা PH। মানে কিনা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কার না ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন আর ক্লোরিনের সমান, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, সালফার, কার্বন, তারপর ফসফরাস আর হাইড্রোজেন। ফোন কল, এটা কিনা ফোন, এটা কিনা কল, বর ISC PH। ফোন কল বর ISC PH। ইলেকট্রন পরমাণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার আছে না ফ্লুরিনের।
তাহলে কিনা আমার মেন আজকে ইলেকট্রোনেগেটিভ আমাদের চ্যাপ্টার নয়, আমাদের চ্যাপ্টার হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট পড়ানো, ঠিক আছে। বেশি ইলেকট্রোনেগেটিভের অ্যাটমের দিকে সিগমা বন্ধনের ইলেকট্রনের সরণকে ইন্ডাকটিভ এফেক্ট বলে, ঠিক আছে। আমি বোঝাই, এই ইন্ডাকটিভ এফেক্ট তোমার কিনা দুই প্রকার, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্টটা কি? প্লাস আই এফেক্টটা হলো কিনা সাপোজ এরকম কার্বন আছে, কার্বন এখানে এক্স আছে, এক্স তোমার কিনা লেস ইলেকট্রোনেগেটিভ, আর কার্বন ওর থেকে তোমার কিনা মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে কি হবে, কার্বন আর এক্স এর মধ্যে যে সমযোজী বন্ধন আছে সেই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে কার্বন কি করবে, নিজের দিকে টানবে। তাহলে কার্বন যদি নিজের দিকে টানে তার ফলে কার্বনের মাথায় কি হবে, একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ, মানে কি আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে। কেন? কার্বন কি করছে এক্স এর ইলেকট্রনকে টানছে। তাহলে এক্স এর ইলেকট্রনকে যদি টেনে নিয়ে আসছে, কার্বনের মাথায় কি হবে না ডেল মাইনাস, আর এক্সটা কি হবে না ডেল প্লাস। ডেল মানে বোঝায় তোমার কিনা আংশিক চার্জ ডেভেলপ হয়েছে। আচ্ছা, এ যখন একটু চার্জ পেয়ে যাবে তখন এই পাশেরটা কি হবে, এ কি হবে, এ যেহেতু ইলেকট্রন একটু বেশি পেয়েছে, এ কি করে পাশের দিকে আরেকটু দিয়ে দিই, আমার বেশি হয়ে গেছে পাশে আরেকটু দিয়ে দিই। এর যখন বেশি হয়ে যাবে এ তখন কি করবে, এর পাশে আরেকটু, এর একটু বেশি হয়ে গেছে, এ কি করে পাশে আরেকটু দিয়ে দেবে। এখন সবার মনে তাহলে কিনা এ ডেল ট্রিপল মাইনাস, এখন সবার মনে কোশ্চেন হলো কিনা ডেল মাইনাস বেশি না ডেল ট্রিপল মাইনাস বেশি। এখন কথা হচ্ছে কিনা ডেল মাইনাস সবচেয়ে বেশি, কারণ এর ডাইরেক্ট টানছে, এর বেশি হলে তারপরে এখানে দিচ্ছে, তারপরে এর বেশি হলে তারপরে এখানে দিচ্ছে। তাহলে সবচেয়ে বড় কে না ডেল মাইনাস বড়, তারপর কিনা ডেল ডবল মাইনাস, তারপর ডেল ট্রিপল মাইনাস। আচ্ছা, এই যে ইলেকট্রন দেয়, ঠিক আছে, যে ইলেকট্রন দেয় তাকে কি বলা হয়, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কি বলা হয়, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে সংক্ষেপে ইডিজি লেখা হয়, বা প্লাস আই গ্রুপ, ঠিক আছে। আর এখানে আরেকটা তাহলে কিনা যদি ইলেকট্রন দেয় তখন সেটা কি বলে না প্লাস আই গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিভ গ্রুপ। এবার মাইনাস আই এফেক্টটা বলি। আচ্ছা, এই এফেক্টটা মানে কি, মানে এক্স পরমাণুর জন্য এদের মাইনাস চার্জগুলো ডেভেলপ হয়েছে, মানে এদের এফেক্ট হয়েছে। তাহলে এই এফেক্টটা যত দূরের দিকে গেছে এফেক্ট কমতে গেছে, তো এই জায়গাটা এফেক্ট কমতে গেছে, তাহলে কিনা দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ইন্ডাকটিভ এফেক্ট কিনা কমতে থাকে। এইটা একটা পয়েন্ট কিন্তু, দূরত্ব নোট বলে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ইন্ডাকটিভ এফেক্ট কমতে থাকে। দূরত্ব বৃদ্ধি দেখো তোমরা সবাই যে যত দূরত্ব বৃদ্ধি হয়েছে এই জায়গাটা এফেক্ট কিনা কমে গেছে। এই জায়গাটা সবচেয়ে বেশি মাইনাসের যে এফেক্টটা, মানে এক্স কি করছে, ইলেকট্রন ঠেলছে, ইলেকট্রন ঠেলছে, এ কি হচ্ছে সবচেয়ে বেশি এফেক্ট এ হয়েছে, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। এই ছিল প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। এবার মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপটা আমি বলছি। মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্টটা বলি। সাপোজ এরকম কার্বন ওয়াই আছে, ঠিক আছে, কার্বন ওয়াই আছে। ওয়াই হচ্ছে কিনা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মোর ইলেকট্রোনেগেটিভ, আর এক্স কার্বনটা কিনা লেস ইলেকট্রোনেগেটিভ, মানে ওয়াইয়ের তুলনায়, ঠিক আছে। কার তুলনায়, এই যেরকম কিনা কার্বন আর এক্স এর মধ্যে এক্স হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, কার তুলনায়, কার্বনের তুলনায়, কার্বন কিনা মোর ইলেকট্রোনেগেটিভ। এখানটা কিনা কার্বন আর ওয়াইয়ের মধ্যে, ওয়াই যে কোনো একটা গ্রুপও হতে পারে, কার্বন আর ওয়াইয়ের মধ্যে কার্বন হচ্ছে কিনা লেস ইলেকট্রোনেগেটিভ কার তুলনায়, ওয়াইয়ের তুলনায়, আর ওয়াই হচ্ছে কিনা মোর ইলেকট্রোনেগেটিভ কার তুলনায়, কার্বনের তুলনায়। কি করবে ওয়াই, কি করবে, কার্বনের ইলেকট্রনকে সমযোজী বন্ধন করেছিল, ওয়াই কি করবে, কার্বনের ইলেকট্রনকে টেনে নিয়ে চলে আসবে। ওয়াইয়ের কাজ কি, যেহেতু আমি বেশি ইলেকট্রনিটি, আমি অন্য ইলেকট্রন টানার ক্ষমতা আমার বেশি আছে, কি করবে না কার্বন ইলেকট্রনকে টানবে, তাহলে এটা কি হবে ডেল মাইনাস, ওয়াইটা কি হবে না
ডেল মাইনাস হবে। এ যদি ডেল মাইনাস মানে যেহেতু ইলেকট্রন অন্য কারো ইলেকট্রন টেনে নিয়ে আসছে, ইলেকট্রনটা নেগেটিভ, যেহেতু অন্য কারো ইলেকট্রন টেনে নিয়ে আসছে তার ইলেকট্রনটা নেগেটিভ, ওই জন্য কিনা ডেল মাইনাস। এ যখন ডেল মাইনাস তাহলে কি হবে না ডেল প্লাস। এবারে কথা হচ্ছে কিনা এ যদি ডেল প্লাস হয়, ভালো করে শুনবে, এ যদি ডেল প্লাস হয় তাহলে এর ঘাটতি হয়েছে, এর যে ঘাটতি হয়েছে পাশের বাড়ি থেকে কি করবে চাইবে, বলে তুমি আমাকে কিছু ইলেকট্রন দাও, আমার ইলেকট্রন ঘাটতি হয়েছে, তখন এ কি হবে ডেল ডবল প্লাস হয়ে যাবে। আর এর যখন ঘাটতি হয়েছে, এরও ইলেকট্রন ঘাটতি হয়েছে, এ কি করে পাশের বাড়ি থেকে আরেকটু চাইবে, বলে তুমি আমাকে আরেকটু ইলেকট্রন দাও, আমার ইলেকট্রন ঘাটতি হয়েছে, তাহলে কি হবে ডেল ট্রিপল প্লাস হবে। তাহলে এখন কোশ্চেনটা হলো কে বড়, সবচেয়ে বেশি ঘাটতি কার আছে, এর ঘাটতি ছিল বলে এর থেকে কিছুটা নিয়েছে, এই নিজের ঘাটতি হয়ে গেছে, এর ঘাটতি ছিল বলে এর থেকে নিয়েছে, ওই জন্য এর ঘাটতি হয়ে গেছে। তাহলে সবচেয়ে বেশি কে ডেল প্লাস ঘাটতিযুক্ত, তারপরে কিনা ডেল ডবল প্লাস, তারপরে কিনা ডেল ট্রিপল প্লাস। অ্যাকচুয়ালি এগুলো কিনা মানে কি বলবো, মানে কিনা কে কতটা কার কতটা ঘাটতি আছে এটা। আচ্ছা, যে ইলেকট্রন নিয়ে নেয় তাকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কি বলা হয়, যে ইলেকট্রন টেনে নেয় অন্য কারোর তাকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG, ঠিক আছে, কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা অথবা তোমার কিনা মাইনাস আইএফএক যুক্ত গ্রুপ, ঠিক আছে, বা মাইনাস আই গ্রুপ মানে মাইনাস আইএফএক যুক্ত গ্রুপ বা মাইনাস আই গ্রুপ বলা যায়। যাই হোক, তাহলে এই ছিল প্লাস আইএফএক আর মাইনাস আই। এগুলো অ্যাপ্লিকেশন কি আছে আমি বলছি, অ্যাপ্লিকেশনটাই বলছি। সাপোজ দিয়ে দিয়েছে এরকম একটা কোশ্চেন দিল, নিচের কোনটি বেশি স্টেবল, স্টেবল মানে কি না স্থায়ী বেশি কোনটি। অপশন এ তে দিল FCH2 COO মাইনাস, অপশন বিতে দিল Cl CH2 COO মাইনাস, অপশন সিতে দিল তোমার কিনা Br CH2 COO মাইনাস, অপশন ডিতে দিল তোমার কিনা I CH2 COO মাইনাস। ঠিক আছে, এই আমাকে এই চারটে আমাকে দিয়েছে। কথাটা কে বেশি স্টেবল, আমি সবার প্রথমে বলি চার্জযুক্ত কোনো যৌগ বা আয়ন, চার্জযুক্ত যৌগ বা আয়ন আনস্টেবল হয়। চার্জযুক্ত যৌগ বা আয়ন সাধারণত কি হয় না আনস্টেবল হয়। ঠিক আছে, তাহলে একটা চার্জযুক্ত যৌগ বা আয়ন মানে একটা চার্জযুক্ত যৌগ বা আয়ন আর একটা প্রশম যৌগ, প্রশম যৌগ দুটোর মধ্যে কে স্টেবল হয় না প্রশম যৌগ বেশি স্টেবল হয়। ঠিক আছে, মানে তোমরা এরকম মনে রাখতে পারো চার্জ হচ্ছে কিনা একটা প্রবলেম, একটা কম্পাউন্ডে তোমার কিনা প্রবলেম। ঠিক আছে, চার্জ হচ্ছে কিনা প্রবলেম, আমি পুরো বাংলায় লিখে দিচ্ছি না, চার্জ হচ্ছে প্রবলেম। যত ছড়িয়ে যাবে চার্জ যত বেশি ছড়াবে কম্পাউন্ডের স্টেবিলিটিতে, প্রবলেমটা যত বেশি ছড়িয়ে যায় তত বেশি স্টেবল হয় না। যদি মানে কিনা কারোর যদি প্রবলেম আসে, সেই প্রবলেম যদি তোমার কিনা সবাই মিলে যদি শেয়ার করে নেয় তাহলে কিনা সেই প্রবলেমটা কি হয় না ওই ওর কিনা অসুবিধাটা কিনা কমে যায়। সেরকম চার্জ হচ্ছে কিনা কম্পাউন্ডের একটা প্রবলেম, না চার্জ যদি ছড়িয়ে যায় তাহলে কিনা কম্পাউন্ড কি হবে না স্টেবল হবে। আর চার্জ যদি তোমার এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে কিনা কম্পাউন্ড কি হবে না আনস্টেবল হবে। চার্জকে তুমি মনে করে নিতে পারো একটা প্রবলেম যদি ছড়ায়, প্রবলেম যদি কম্পাউন্ডের মধ্যে সব জায়গায় অল্প অল্প করে, সাপোজ কোনো কম্পাউন্ডের মধ্যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ যদি সবাই অল্প অল্প করে যদি নিয়ে নেয় তাহলে কিনা কম্পাউন্ডটা স্টেবল হয়ে যাবে। বা যদি তোমার কিনা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে চার্জ যদি কোথাও যদি না সরে, কেউ আরও যদি উল্টে ওই নেগেটিভ চার্জকে আরও উল্টে যদি বাড়ায় তাহলে কম্পাউন্ডে আরও বেশি আনস্টেবল হবে। কেউ যদি নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জকে কেউ আরও উল্টে বাড়াচ্ছে তাহলে ওটা কী হবে না আনস্টেবল হবে। এখানে দেখা যাক এখানে COO মাইনাস সবাই কিনা আনস্টেবল,
যদি এই নেগেটিভ চার্জকে যদি তোমার কিনা ছড়ানো হয়, মানে নেগেটিভ চার্জ যদি ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরোটার মধ্যে, তাহলে কিনা কম্পাউন্ডটা কিনা স্টেবল হবে। এখন কথা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, ফ্লুরিন কি করবে না ইলেকট্রন টানবে। ক্লোরিনে কি করবে, কার্বনের তুলনায় ক্লোরিন ইলেকট্রন নেগেটিভ, ক্লোরিন ইলেকট্রন টানবে, ব্রোমিনও ইলেকট্রন টেনে নেবে, আয়োডিনও ইলেকট্রন টেনে নেবে, কারণ ইলেকট্রন নেগেটিভিটি কিনা বেশি থাকে। তাহলে কিনা ইলেকট্রন টানা মানে কি নেগেটিভ চার্জটা কিছুটা হলেও এদিকে চলে আসছে, যেহেতু এই গ্রুপগুলোর জন্য এই গ্রুপগুলো কি করে ইলেকট্রন টানে, তাহলে ইলেকট্রন যেহেতু টানে তাহলে কিনা এই মাইনাস চার্জটা কিছুটা হলেও এই ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাহলে কিনা এই কম্পাউন্ডগুলো এই আয়নগুলো কিনা স্টেবল হচ্ছে। ঠিক আছে, এই আয়নগুলো কি হচ্ছে না স্টেবল হচ্ছে, তাহলে কিনা এইগুলো কিনা ইলেকট্রন টানার ইলেকট্রন যারা টানে তাদেরকে কি বলা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। তাহলে এবার কে ভালো ইলেকট্রনকে টানতে পারে, এখানে কে ভালো ইলেকট্রন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কে ভালো টানতে পারে, কার তৈরিণাত্মকতা বেশি, কার ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, ফ্লোরিনে। তাহলে ভালো টানবে কিনা ফ্লোরিন, তাহলে কিনা মাইনাস আই অর্ডার কি হবে, মাইনাস আই অর্ডার কি হবে না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে ফ্লুরিন যদি ইলেকট্রনকে যদি ভালো করে যদি টেনে নিয়ে আসে তাহলে চার্জ এখানে সবচেয়ে ভালো ডিস্ট্রিবিউট হবে, তারপরে এই জায়গাটা হবে, তারপরে এই জায়গাটা হবে, তারপরে এখানে, তা যেখানে বেশি চার্জ ডিস্ট্রিবিউট হবে সে তত বেশি কিনা স্টেবল হবে। তাই স্টেবিলিটি অর্ডার কি হবে, স্টেবিলিটি অর্ডার এ বি সি ডি। আর একটা কোশ্চেন আমি করাচ্ছি, সেটাও বলেছে নিচের কোনটি বেশি স্টেবল। আর একটা কোশ্চেন কিনা নিচের কোনটি বেশি স্টেবল, নিচের কোনটি বেশি স্টেবল। সাপোজ এরকম কার্বন দিয়েছে, 3টে CH3 আছে কার্বনের সঙ্গে, প্লাস কার্বন 2টো CH3 আছে H প্লাস, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস, কার্বন 3টে হাইড্রোজেন প্লাস। এখন কোন এই 3টে সবাই তো চার্জযুক্ত যৌগ, সবাই হচ্ছে আনস্টেবল, কিন্তু তার আনস্টেবলের মধ্যে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি কি করে বুঝবো, আমি সর্বপ্রথমে বলছি এখানে কি আছে CH3 আছে, তো CH3কে আমি ভালো করে লিখছি, C 3টে H এইভাবে আছে। আচ্ছা তোমরা তো দেখেছো কি হয় ক্রম কি হয়, ফোন কল বর ISC-PH। তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, কার্বনের। তাহলে কি হবে না এখানে কার্বন কি করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেবে, কার্বন কি করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেবে, কারণ এর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার থেকে, হাইড্রোজেনের থেকে। এ কী করবে না কার্বন কী করবে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেবে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি যে ইনক্রিজ করবে সেই ইলেকট্রন ডেন্সিটিকে কোথায় পাঠাবে, এই কার্বন প্লাসের দিকে। তাহলে পজিটিভ চার্জ কিছুটা হলেও তোমার কিনা প্রশমিত হবে, পজিটিভ চার্জ কিছুটা হলেও কিনা প্রশমিত হবে এই CH3 গ্রুপের দ্বারা। এই তার মানে কিনা আমি ওভারঅল বলতে পারি এই CH3 গ্রুপে কী করছে না ইলেকট্রন কী করছে না ঠেলছে, ওই জন্য এটাকে হলো প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। এখানে কটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, 3টে, এই গ্রুপটাও ইলেকট্রন ঠেলছে, এই গ্রুপটাও ইলেকট্রন ঠেলছে, তাহলে এর পজিটিভ চার্জ কিছুটা হলেও তোমার কিনা প্রশমিত হচ্ছে। আর এখানে কটা CH3 গ্রুপের প্লাস এফেক্ট আছে, 2টো CH3 গ্রুপ আছে, 2জন মিলে ইলেকট্রন ঠেলছে, এখানে 1জন মিলে ইলেকট্রন ঠেলছে, এখানে কেউ ঠেলছে না। তাই সবচেয়ে বেশি চার্জ প্রশমিত হচ্ছে কোথায়, এই জায়গাটা, তারপরে কোথায় এই জায়গাটা, কারণ এখানে 2টো CH3 আছে, 2টো প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, এখানে একটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, একজন চার্জকে প্রশমিত করার জন্য একজন আছে মাত্র, এখানে কেউ নেই। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কে হবে, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। অ্যাকচুয়ালি এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে। এটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বন প্লাসটা কটা কার্বনের সঙ্গে যুক্ত, কার্বন প্লাস যটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটা তত ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাই কার্বন প্লাস 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে বলে এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। এটা 2টো কার্বনের সঙ্গে যুক্ত আছে বলে কিনা 2 ডিগ্রি। এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে বলে কিনা 1 ডিগ্রি। আর এটাকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। ওকে, এইটা আমরা যখন হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন চ্যাপ্টারে এসেনন রিঅ্যাকশন পড়বো ক্লাস 12-এ, তখন কিন্তু এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি লাগবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি করে পেলাম, যে প্লাস আই এফেক্ট দ্বারা, যত বেশি প্লাস আই এফেক্ট আছে কার্বন প্লাসটা তত বেশি প্রশমিত হচ্ছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে কিন্তু তোমরা সবাই কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে।
ঠিক আছে। আর কিন্তু নোটস বানানোর সাথে সাথে নোটস বানাতে শুরু করো, কিন্তু না লিখলে অর্গানিক না লিখলে কিন্তু হবে না। সাথে সাথে ইউটিউবের সাথে সাথে তোমরা কিনা ভিডিও দেখতে থাকো, যেখানে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি পেউজ করে তোমরা কিনা লিখতে থাকো। ঠিক আছে, এই ছিল আমাদের ইন্ডাকটিভ এফেক্ট। এবার আমরা পড়বো কিনা রেজোনেন্স এফেক্ট। আসলো রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্টটা কি? রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্স এফেক্টটা কি আমি বলি না, সাপোজ এরকম দেখো, সবাই রেজোনেন্স দেখেই অ্যাটাক খায়, ঠিক আছে, মানে কিনা সবাই ভাবে রেজোনেন্স খুব কঠিন, রেজোনেন্স অর্গানিকা খুব কঠিন। অ্যাকচুয়ালি কঠিন কিছুই নয়, ঠিক আছে, মানে কিনা সবাই আগে থেকেই রেজোনেন্স দ্বারা অ্যাটাক খায়। রেজোনেন্সকে একটু অ্যাটাক করো, দেখবে সবই সহজ লাগবে। যেরকম কিনা CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2 এরকম আছে। এই জায়গাটা কি আছে না, পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এই জায়গাটা কি আছে না, পজিটিভ চার্জ। দেখো এই জায়গাটা যে পজিটিভ চার্জটা যেটা আছে, এর মানে এখানে ইলেকট্রন ঘাটতি আছে। এবারে কিনা পাই ইলেকট্রন মানে পাই বন্ড অল্প একটু উইক হয়। পাই বন্ড কি হয় না, উইক হয়। ফলে পাই বন্ড কি হয় না, সহজে ব্রেক করে যায়। সিগমা আর পাই যদি ডবল বন্ড থাকে তাহলে একটা ওইটাকে একটা সিগমা হয় আর একটা কি হয় না, পাই হয়। আর পাই বন্ড একটু অল্প উইক হয়। উইক হওয়ার জন্য কিনা পাই ইলেকট্রন খুব সহজে পাওয়া যায়, পাই ইলেকট্রন খুব সহজে পাওয়া যায়, সহজে পাওয়া যায়। এবারে কি হবে না, পাই ইলেকট্রন যেহেতু খুব সহজে পাওয়া যাচ্ছে, ওই জন্য কি হবে না, এই যে পজিটিভ চার্জটা আছে, এই পজিটিভ চার্জ মানে কিনা ইলেকট্রন এখানে ঘাটতি আছে। ইলেকট্রন ঘাটতি থাকার জন্যে মানে কি এর কাছে ইলেকট্রন কম আছে, ইলেকট্রনের মানে কিনা ডেফিসিয়েন্ট আছে। ওই জন্য কি হবে না, এই ইলেকট্রনটা, এই যে পাই ইলেকট্রনটা কি হবে না, এখানে চলে যাবে। ঠিক আছে, কি পূর্ণ করতে না, ইলেকট্রন পূর্ণ করতে। এই ধরনের মনে করো এই যে ইলেকট্রন, এটা কি হবে না, এখানে চলে যাবে এর ইলেকট্রনের ঘাটতি পূর্ণ করতে। যে এই ইলেকট্রনটা ঘাটতি পূর্ণ করে আসবে, কোন ইলেকট্রনটা পূর্ণ করতে যাচ্ছে, মেনলি এই ইলেকট্রনটা। এইটা ইলেকট্রনটা কি করছে, এইভাবে এই রোটেট করছে, করে কি করছে না, এর ঘাটতি ইলেকট্রনের ঘাটতি পূর্ণ করছে। তাহলে কি কম্পাউন্ড তৈরি হচ্ছে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তাহলে কিনা এইটা একটা এর রেজোনেটিং গঠনের। এইটা দেখো, এই ঘাটতি পূরণ করতে গিয়ে নিজেই ঘাটতি হয়ে গেছে, অন্যের ভালো করতে গিয়ে নিজেরই খারাপ হয়ে গেছে। তার মানে কিনা এই দুটো, তাহলে কিনা আবার কি হবে, এই যে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জটা আবার কি হবে না, এই যে পজিটিভ চার্জটা এটাও আবার কিনা এখান থেকে এখানে কিনা এইভাবে যাবে, এখান থেকে এখানে যাবে। এ কী করবে, এর ফের ঘাটতি পূরণ করতে হবে, যে ঘাটতি পূরণ করতে হবে সেই ফের আবার এই স্ট্রাকচারটা পাবে। তাহলে কখনো এইটা কখনো এইটা, তাহলে এরকম মুভমেন্ট এরা করতে থাকে, ঠিক আছে, এরা এরকম মুভমেন্ট করতে হবে, মানে পাই বন্ড তোমার কিনা রোটেট করতে থাকে। তাহলে কিনা এর একটা হাইব্রিড গঠন পাওয়া যায়। হাইব্রিড গঠনটা কীরকম, CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। কখনো পাই বন্ড এই জায়গাটা আছে, কখনো পাই বন্ড এই জায়গাটা আছে, ওই জন্য কিনা ডটেড দেওয়া হয়, মানে সম্পূর্ণ দ্বিবন্ধন নয় কিন্তু এটা, ঠিক আছে। পজিটিভ চার্জ কখনো এই জায়গাটা আছে, কখনো এই জায়গাটা আছে, মানে একেবারে এই সাইডে অথবা এই সাইডে। ওই জন্য এখানে কি লেখা হয়, হাইব্রিড গঠনের ডেল প্লাস। এটাকে বলা হাইব্রিড গঠন, হাইব্রিড গঠন। আচ্ছা, এই দুটো কটা রেজোনেটিং গঠন পাওয়া গেল, এইগুলোকে প্রতিটাকে বলা হয় রেজোনেটিং গঠন। কটা রেজোনেটিং গঠন পাওয়া গেল, দুটো রেজোনেটিং গঠন পাওয়া গেছে। আচ্ছা, আর একটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বলছি রেজোনেন্স কি বলছি, আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ এরকম আছে, CH2 আছে, ডবল বন্ড আছে, CH সিঙ্গেল বন্ড CH2 নেগেটিভ চার্জ আছে, মানে কি লোন পেয়ার মানে কি না, নেগেটিভ চার্জ, এটা কি না লোন পেয়ার, নেগেটিভ চার্জ আছে। কী হবে, এই নেগেটিভ চার্জটা কী করবে, যেহেতু এটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, এ কী করে, নেগেটিভ চার্জ মানে কি না লোন পেয়ার ইলেকট্রন কী হয় না, ফ্রি হয়, লোন পেয়ার ইলেকট্রন ফ্রি হয়। এই লোন পেয়ার ইলেকট্রন ফ্রি থাকার জন্য এ কী করবে না, ফ্রি থাকার জন্য বলে আমি তো ফ্রি তো আছি, চলো একটু বন্ড করে দিয়ে আসি। তাহলে এই বন্ড করতে যাবে, যে এই বন্ড করতে যাবে সেই কী হবে না, মা কালীর 4টে হাত, তো কার্বনের 4টে হাত, এই কার্বনের কটা হাত হয়ে যাচ্ছে, এদিকে যেই বন্ড করছে, নতুন একটা বন্ড করছে, এই একটা দুটো ইলেকট্রন দিয়ে তো একটা বন্ড হয়ে যাবে। তাহলে কিনা এই বন্ড আর এখানে নিচে দুটো বন্ড, একটা হাইড্রোজেন নিয়েছে 3টে, এটাকে 4টে, এটা 5টা। তাহলে পাই বন্ড দুর্বল হয়, তাহলে 5টা বন্ড তো কার্বন করতে পারে না, ওই জন্য পাই বন্ড দুর্বল হওয়ার জন্য এই বন্ডটা কী হবে না, এখানে ব্রেক করে যাবে। তাহলে ফের কী হবে,
CH2 দুটো ইলেকট্রন মাইনাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। তাহলে কখনো তাহলে কিনা এটা ফের আবার কিনা এই ঘটনা ঘটতে হয়, এটা চিহ্ন কিন্তু দুটো রেজোনেটিং ঘটনার মধ্যে এই চিহ্ন দিতে হয়। এটা কখনো এইরকম করতে এই দুটো ইলেকট্রন ফ্রি আছে, এই দুটো ইলেকট্রন মিলে বন্ড করলো, আবার কিনা এটা কি হলো না খুলে চলে গেল, দুটো ইলেকট্রন মিলে এখানে বন্ড করলে এটা কি হলো না খুলে চলে গেল, এরকমও তোমার এখানে হতে পারে। তাহলে রেজোনেটিং হাইব্রিড গঠন তাহলে কীরকম হবে, CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, কখনো এই সাইডে নেগেটিভ চার্জ, কখনো এই সাইডে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে হাইব্রিড গঠন। এই দুটো হচ্ছে কিনা রেজোনেটিং গঠন। অ্যাকচুয়ালি কোনো কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রনের মুভমেন্টকে, কোনো কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রনের মুভমেন্টকে বলা হচ্ছে কিনা রেজোনেন্স। কোনো কম্পাউন্ডের মধ্যে, কোনো কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রনের মুভমেন্টকে রেজোনেন্স বলে। ঠিক আছে, কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রনের মুভমেন্টকে কি বলা হয় না রেজোনেন্স বলা হয়। রেজোনেন্স ঠিক এরকম হয়। ঠিক আছে, খুব একটা এবার বিস্তারিত যখন আমাদের ভেতরে আরও যখন ঢুকবো অর্গানিক ক্লাসে, যখন যেখানে যেরকম রেজোনেন্স আসবে সেরকমই রেজোনেন্স করে দেখিয়ে দেবো, সেটা খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের অসুবিধা ভয় পাওয়ার, রেজোনেন্স নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা হচ্ছে বেসিক কীরকমভাবে মুভমেন্ট হয়, কেন হয়, তার লজিক আমি বলে দিলাম। কারণ এখানে পজিটিভ চার্জ থাকে, এই পজিটিভ চার্জ ঘাটতি আছে, ঘাটতি মেটানোর জন্য আরেকজন সাহায্য করবে, এবার নিজের ঘাটতি হবে, ফের এর ঘাটতি মেটানোর জন্য এ পাই বন্ডটা কিনা সাহায্য করবে। মানে পাই বন্ডের কী হচ্ছে মুভমেন্ট হচ্ছে, কম্পাউন্ডের মধ্যে পাই বন্ডের মুভমেন্ট হচ্ছে, এই পাই বন্ডের মুভমেন্টকে বলা হচ্ছে কিনা রেজোনেন্স। যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে কম্পাউন্ড তত বেশি স্টেবল হবে। ঠিক, রেজোনেটিং স্ট্রাকচার প্রপোর্শনাল টু স্টেবিলিটি। যত বেশি কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার হবে কম্পাউন্ড তত বেশি স্টেবল হবে। যত বেশি কম্পাউন্ড রেজোনেটিং স্ট্রাকচার কম্পাউন্ড তত বেশি স্টেবল। কেন রেজোনেটিং স্ট্রাকচার বেশি হলে? আচ্ছা, একটা কম্পাউন্ড যদি 3টে রূপ দেখায় ওর এনার্জি কমে যাবে তো। একটা কম্পাউন্ড যদি 5টা রেজোনেটিং গঠন দেখায় ওর এনার্জি আরও কমে যাবে। তাই যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার দেখাবে তত তোমার কিনা এনার্জি কমতে থাকবে, আর এনার্জি কম হলে তোমার কিনা কম্পাউন্ডের স্টেবিলিটি কি হয় না বাড়ে। ওই জন্য বলেছি কিনা রেজোনেটিং স্ট্রাকচার প্রপোর্শনাল টু স্টেবিলিটি। রেজোনেন্স এফেক্ট হলো তোমার কিনা দুই প্রকার। প্রথমত হলো প্লাস আর এফেক্ট আর মাইনাস আর এফেক্ট। রেজোনেন্স এফেক্ট তোমার কিনা দুই প্রকার। একটা হলো তোমার কিনা প্লাস আর এফেক্ট, আর একটা তোমার কিনা মাইনাস আর এফেক্ট। আচ্ছা, প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ কোনগুলো? সর্বপ্রথমে বলি প্লাস আর এফেক্ট জিনিসটা কি। মানে প্লাস আর এফেক্ট কী করে না, এফেক্ট যুক্ত কোনো গ্রুপ তোমার কোনো কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থেকে সেই কম্পাউন্ডের ইলেকট্রন ডেন্সিটি তোমার কিনা বৃদ্ধি করে। কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থেকে কম্পাউন্ডের ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করে। প্লাস অনেক কিনা কম্পাউন্ডের মধ্যে তার যে সমস্ত গ্রুপ কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থেকে কম্পাউন্ডের ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করে, মানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আর মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ মানে যে সমস্ত গ্রুপ কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থেকে কম্পাউন্ডের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। কারা বৃদ্ধি করে আর কারা হ্রাস করে দেখি একবার। বেঞ্জিনের মাথায় OH, এটা কি করছে,
এ কী করছে, ওএইচ গ্রুপটা কী করছে না, এখানে লোন পেয়ার তো ফ্রি ইলেকট্রন হয়, এই লোন পেয়ার দিয়ে কম্পাউন্ডে তোমার কী করছে না ইলেকট্রন ঘনত্ব তোমার এখানে বৃদ্ধি করছে। এই লোন পেয়ারটা কাকে দেবে না, বেঞ্জিন রিংয়ের কার্বন পরমাণুকে দেবে। এখানে কী আছে, কার্বন পরমাণুকে দিয়ে তোমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। আবার বলা যায় তোমার কিনা বেঞ্জিনের মাথায় তোমার কিনা NH2 গ্রুপ আছে, NH2 গ্রুপ। এই NH2 গ্রুপে লোন পেয়ারটা আবার কি হচ্ছে না বেঞ্জিন রিংয়ের কাছে দিচ্ছে, দিয়ে ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন রিংয়ের বাড়াচ্ছে। আবার বলা যায় বেঞ্জিনের মাথায় তোমার কি আছে না, বেঞ্জিনের মাথায় তোমার কিনা OCH3 গ্রুপ আছে, OCH3 গ্রুপ আছে। বেঞ্জিনের মাথায় OCH3 গ্রুপ কী করছে না বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব কী করছে না বৃদ্ধি করছে। তা যে সমস্ত গ্রুপ, তাহলে কোন কোন গ্রুপ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে কম্পাউন্ডের, OH, NH2, OCH3। অ্যাকচুয়ালি বলা যায় যে বেঞ্জিনের সঙ্গে কারা প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ, একটা ট্রিক মতন, বেঞ্জিনের সাথে সরাসরি যুক্ত পরমাণুর, বেঞ্জিনের সাথে যদি সরাসরি যুক্ত পরমাণুর লোন পেয়ার থাকে তাহলে সেটি কিনা প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ। বেঞ্জিনের সাথে সরাসরি যুক্ত গ্রুপের, বেঞ্জিনের সাথে সরাসরি যুক্ত গ্রুপের লোন পেয়ার থাকলে সেটি প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ। কিন্তু CH3, বেঞ্জিনের মাথায় CH3 থাকলে সেটাও কিন্তু প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপই হয়। বেঞ্জিনের মাথায় CH3, শুধুমাত্র এই CH3 ক্ষেত্রে এটাও তোমার কিনা প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ CH3টা, ঠিক আছে। এই প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপের এক্সাম্পলটা দিচ্ছি কোনগুলো হয়। OH হয়, লোন পেয়ার আছে, OH হয়, OH গ্রুপ, NH2 গ্রুপ, OCH3 গ্রুপ, এইগুলো হলো প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ। এবার হচ্ছে কিনা মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ কারা, যারা যে সমস্ত গ্রুপ বেঞ্জিন রিংয়ের সঙ্গে উপস্থিত থেকে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব তোমার হ্রাস করছে। আচ্ছা, অনেকে বেঞ্জিন আঁকতে সমস্যা, আমি তাদেরকে বলছি বেঞ্জিন আঁকবো কীভাবে, এইভাবে দুটো দাড়ি ওপরে ছাদ করে দেবো, নিচে এরকম পা করে দেবো, নিচে পা করে দেবো আর উপরে ছাদ করে দেবো, তার বেঞ্জিন রিং হয়ে যাবে। যার যেরকম সুবিধা লাগে, কারো এরকমভাবে সুবিধা লাগে বেঞ্জিন আঁকতে, এরকমভাবে সুবিধা লাগে, যে যেরকম ইচ্ছা আঁকতে পারো। N ডবল বন্ড অক্সিজেন, অক্সিজেন মাইনাস, এইটা একটা দেখো ভালো করে না। এখানে এই বেঞ্জিন রিংয়ে এখানে নাইট্রোজেনের অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি। অক্সিজেন কী করবে, যে নাইট্রোজেনের থেকে কী করবে না ইলেকট্রন চুরি করে নেবে, নাইট্রোজেনের ইলেকট্রন। অক্সিজেন চুরি করলে নাইট্রোজেনের ইলেকট্রন কী হবে, নাইট্রোজেন কটা বন্ড করে, নাইট্রোজেন জেনারেলি তোমার কিনা 3টে বন্ড করে, এখানে 4টে করেছে, একটা অসমযোজী বন্ধন। এটা কি বন্ধন, এটা অসমযোজী বন্ধন। আমাদের রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে অসমযোজী বন্ধন ছিল, ঠিক আছে। নাইট্রোজেন 3টে বন্ড জেনারেলি করে, একটা অসমযোজী বন্ধন করেছে। এবার অক্সিজেন কি করেছে, না নাইট্রোজেনের সঙ্গে বন্ড করেছিল যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনকে এখানে নিজের দিকে টেনে নিয়েছে। তা নাইট্রোজেনের বন্ড যেহেতু ঘাটতি পেয়েছে, নাইট্রোজেন কি করবে না আরেকটা ইলেকট্রন এখান থেকে কিনা টেনে নিয়ে নেবে। তাহলে নাইট্রোজেন ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য নাইট্রোজেন তার ইলেকট্রন ঘাটতি মেটাচ্ছে, এখান থেকে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন টেনে নিয়ে আছে, মানে কি NO2 গ্রুপটা কি করলো, বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করলো। তাহলে NO2 কি মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ। আবার দেখাচ্ছি, বেঞ্জিনের মধ্যে যদি CHO যদি থাকে, C ডবল বন্ড অক্সিজেন H, CHO অ্যালডিহাইড গ্রুপ, কী করে কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয় কার্বনের তুলনায়, তাহলে কার্বন থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এই কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নেওয়াতে এবার কী করবে না, কার্বন কী করবে না বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন নেবে, কোত্থেকে নেবে না বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন নেবে। তাহলে কিনা এই CHO গ্রুপটাও কিনা মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ। আবার যদি দেখায় বেঞ্জিনের মাথায় C ডবল এইচ সেম ব্যাপার, যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হওয়ার জন্য কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিয়েছে, ফলে কি হয়েছে না এই ইলেকট্রনটা কোথায় গেছে না এখানে চলে এসেছে। তাহলে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, ওই জন্য এটা কিনা মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপ। তাহলে মাইনাস আর এফেক্ট যুক্ত গ্রুপগুলোর এক্সাম্পল কী কী আছে না, মাইনাস NO2, CHO, C ডবল H,
এইগুলো সবই তোমার কিনা মাইনাস আর এফেক্ট যুক্ত তোমার কিনা গ্রুপ। ঠিক আছে, আরও এক্সাম্পল আছে, যখন আমরা পড়বো তখন আরও বেটারভাবে কোনগুলো মানে যখন যেখানে আসবে রেজোনেন্স এফেক্ট আসবে সেখানে আরও বেটারভাবে জানবো। ঠিক আছে, এইগুলো আমি জাস্ট একটা বেসিক একটা ধারণা দিয়ে রাখছি ক্লাস 11-এর, যেহেতু তোমরা কম পড়েছো বা যারা বোঝোনি রেজোনেন্স জিনিসটাকে তাদের জন্য এটা একটা সামান্য একটা ধারণা দিয়ে রাখছি। ক্লাস 11-এ যখন আমি গ্রুপে ক্লাস 11-এ যখন আমি রেজোনেন্স নিয়ে পড়াবো তখন আরও বিস্তারিত সুন্দর করে আমি ভিডিও বানিয়ে দেবো। কম্পাউন্ড রেজোনেন্স করবে সেটা তোমরা একটু দেখে নাও। রেজোনেন্সের শর্ত কি, কোন কোন কম্পাউন্ড রেজোনেন্স করবে? যদি কোনো কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ফের যদি ডবল বন্ড থাকে, অথবা যদি কোনো কম্পাউন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, পজিটিভ চার্জ থাকে, অথবা কোনো কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ বা লোন পেয়ার, অথবা কোনো কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, অথবা তোমার কিনা মুক্তমূলক, এটা কিনা মুক্তমূলক থাকে। তাহলে আমি কি করে বুঝবো কোনো কম্পাউন্ড রেজোনেন্স করছে কি করছে না? এই মেনলি এই চারটে শর্ত দেখবো যে কোনো কম্পাউন্ডের মধ্যে এই চারটে শর্ত মেনটেন হচ্ছে কিনা। সাপোজ তোমরা দেখো যে এই বেনজিন রিং তোমার কিনা রেজোনেন্স করে কেন, বেনজিন রিংয়ের ভেতরে রেজোনেন্স হয় কেন? দেখো না, বেনজিন রিংয়ের ডবল বন্ড আছে, ফের সিঙ্গেল বন্ড, ফের ডবল বন্ড, ফের সিঙ্গেল, ফের ডবল, ফের সিঙ্গেল। যেহেতু বেনজিন রিংয়ের মধ্যে এটা আছে ওই জন্য বেনজিন রিং কী করে না রেজোনেন্স করে। দেখো যে এই যে বন্ডটা আছে না, এই বন্ডটা পাই বন্ড, এই পাই বন্ডটা কী হয় না দুর্বল হয়, সহজে ভেঙে যায়। তাহলে পাই ইলেকট্রনটা কোথায় চলে যায় না, এই পাই ইলেকট্রনটা এখানে চলে যায়। এই যে এই পাই ইলেকট্রনটা কোথায় চলে আসে, এখানে চলে আসে। এই পাই ইলেকট্রনটা কোথায় চলে আসে, এখানে চলে আসে। তাহলে কীরকম সৃষ্টি হয় না, এরকম এরকম এরকম। তাহলে ফের আবার কিনা এই যে এই পাই বন্ডটা আবার ফের তোমার কিনা পুনরায় তোমার কিনা এখানে চলে আসে, আবার কিনা এই পাই বন্ডটা তোমার কিনা এখানে চলে আসে, এই পাই বন্ডটা তোমার কিনা এখানে চলে আসে। তাহলে পুনরায় ফের এটা পাওয়া যায়, মানে কিনা পাই বন্ড তার লোকালিটি চেঞ্জ করতে থাকে। পাই বন্ডের অ্যাকচুয়ালি বলা যায় বেনজিন রিংয়ে পাই বন্ডের বেনজিন রিংয়ে পাই বন্ডের ডিলোকালাইজেশন হয়, মানে কিনা লোকালিটি চেঞ্জ করে, পাই বন্ড লোকালিটি চেঞ্জ করে। এই জন্য বেনজিন রিংকে এইভাবে লিখলে এটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, এইভাবে লিখলে কোনো ভুল নয়, এরকমভাবে গোল করে দিন। মানে কি পাই বন্ড এর মানেটা কিনা বেনজিন রিংয়ের মধ্যে পাই বন্ড সারাক্ষণ তোমার কিনা ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। ঠিক আছে, নো বন্ড রেজোনেন্স হাইপার কনজুগেশন বলা হয়। কারা করে, কোথায় কোথায় দেখা যায়? ঠিক আছে, হাইপার কনজুগেশন কোথায় দেখা যায়? স্যার কলকাতাতে দেখা যায় হাইপার কনজুগেশন। না কলকাতা না, কম্পাউন্ডের কোন কম্পাউন্ডের মধ্যে দেখা যায় হাইপার কনজুগেশন বলি। সর্বপ্রথমে কিনা কার্বোক্যাটায়নে দেখা যায়। কার্বোক্যাটায়ন হলো CH3 CH2 প্লাস, কার্বোক্যাটায়নে দেখা যায়। তারপরে দেখা যায় মুক্তমূলকে CH3 CH2 ডট। তারপরে দেখা যায় মুক্তমূলকে কার্বোক্যাটায়নে। তারপর অ্যালকিনে দেখা যায় হাইপার কনজুগেশন। অ্যালকিন CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH3 এখানে দেখা যায়। ঠিক আছে, আর দেখা যায় কার্বো অ্যানায়নে দেখা যায়, কিন্তু কোন ধরনের সব ধরনের কার্বো অ্যানায়নে দেখা যায় না বলছি। কার্বো অ্যানায়নে দেখা যায় যেরকম কিনা CCl3 C মাইনাস, CCl3 কার্বো অ্যানায়ন হচ্ছে CCl3 CH2 মাইনাস, কার্বো অ্যানায়নে দেখা যায়। আচ্ছা, কিরকম হাইপার কনজুগেশন কিরকম হয় সেটা যদি দেখি, কার্বোক্যাটায়নের মধ্যে কিরকম দেখা যায় দেখি। CH3 CH2
প্লাস আছে। এটাকে CH থেকে আমি ভেঙে লিখলাম, কীরকমভাবে ভেঙে লিখলাম, 3টে হাইড্রোজেন দিয়ে লিখলাম। এবারে কথাটা হচ্ছে কিনা এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে, ঘাটতি মেটাতে কে আসবে? এই কার্বনের ইলেকট্রন ঘাটতি আছে, সেই ঘাটতিটা মেটাতে কে আসবে? এই যে হাইড্রোজেন কি করবে না, এই কার্বনের ঘাটতি মেটানোর জন্য নিজের ইলেকট্রনকে এই কার্বনকে দিয়ে দেবে, নিজে প্লাস হয়ে যাবে কিন্তু ইলেকট্রন দিয়ে প্লাস হবে। এর ঘাটতি মেটাতে হাইড্রোজেন নিজের ইলেকট্রনকে ছেড়ে দেবে, তাহলে কি না এইটা এখানে চলে আসবে। তাহলে কি তৈরি হচ্ছে? কার্বন কার্বন H প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন ডবল বন্ড CH2। তাহলে ঘাটতিটা মিটে গেছে, যেহেতু ইলেকট্রন পেয়েছে, প্লাস চার্জ তো নষ্ট হয়ে যাবে না, প্লাস চার্জ আর থাকবে না। তাহলে এইটা একটা হলো। আর একবার এটা হতে পারে না, এই হাইড্রোজেনটা তোমার কিনা এটা ফার্স্ট কেস, 1 নম্বর কেস, এটা হতে পারে 2 নম্বর, এটা হতে পারে এইটা এখান থেকে এই হাইড্রোজেনটা এখানে ঘাটতি মেটাতে গেল, এটা H প্লাস হলো। তাহলে ওপরেরটা যেরকম ছিল সেরকম থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা H প্লাস সিঙ্গেল বন্ড CH2, এটা কি হয়ে যাবে? ডবল বন্ড হয়ে যাবে। বা এরকম হতে পারে মাঝখানে হাইড্রোজেনটা গেল এই কার্বন প্লাসের ঘাটতি মেটাতে, কোনটা না মাঝখানে হাইড্রোজেনটা গেল, কে গেল? মাঝখানে হাইড্রোজেনটা। তাহলে এই না কার্বন H প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন ডবল বন্ড কি না CH2 এইটা। তাহলে কি না এরকম 3টে, এটাকে বলা হাইপার কনজুগেবল স্ট্রাকচার। কটা হাইপার কনজুগেবল স্ট্রাকচার হয়েছে না? 1 2 3। তাহলে 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার, হাইপার কনজুগেবল স্ট্রাকচার। আচ্ছা, হাইপার কনজুগেবল স্ট্রাকচার কটা হবে কি করে বুঝবো? যত বেশি আলফা হাইড্রোজেন, যে কটা আলফা হাইড্রোজেন থাকবে ততগুলো হচ্ছে হাইপার কনজুগেবল স্ট্রাকচার হবে। সাপোজ এই যে CH2 প্লাস আছে, CH2 প্লাসের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, এটা কি কার্বন? এটা আলফা কার্বন। এই আলফা কার্বন কটা হাইড্রোজেন আছে আলফা কার্বনে? 3টে। তাহলে হাইপার কনজুগেবল স্ট্রাকচার কত হবে? 3টে। তাহলে কি না আলফা হাইড্রোজেন proportional to hyper conjugable structure, hyper conjugable structure, আর hyper conjugable structure proportional to stability। তা যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে হাইপার কনজুগেবল স্ট্রাকচার তত বেশি হবে, যত বেশি আলফা হাইপার কনজুগেবল স্ট্রাকচারটা হবে তত বেশি স্টেবিলিটি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে হাইপার কনজুগেশনের বেসিক। দেখিয়ে একটা দিলাম, একটা কীরকম হাইপার কনজুগেশন হয়। এরপরে যখন আমাদের প্রয়োজন হবে তখন আরও বেশি বিস্তারিত দেখাবো, যখন আমাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে বেসিক, তোমরা এটা দেখে নিতে পারো। এবার শুরু করব অন্তর্বর্তী পদার্থসমূহ, মানে অ্যাকচুয়ালি রিয়াকশন ইন্টারমিডিয়েট। রিয়াকশন ইন্টারমিডিয়েট কাদের বলে? যে সমস্ত পদার্থ তোমার কিনা রিয়াকশনের মাঝে আসে এবং মাঝেই চলে যায়, যাদের জীবনকাল খুবই কম, ঠিক আছে, যাদের উপর ডিপেন্ড করে ফাইনাল প্রোডাক্ট কী হবে, তারা হলো রিয়াকশন ইন্টারমিডিয়েট। যেরকম তোমাদের ভালোবাসা, 11-12 ভালোবাসা তোমার কিনা ঠিক 11-12 মাঝে আসে, মাঝেই চলে যায়, ঠিক আছে। ছি স্যার কি বলছেন, ঠিক আছে। যেরকম রিয়াকশন ইন্টারমিডিয়েট ঠিক সেরকম না, রিয়াকশনের মাঝে আসে, মাঝেই চলে যায়, ঠিক আছে, থাকে না, ঠিক আছে। যার উপর ডিপেন্ড করে ফাইনাল প্রোডাক্ট তোমার কী হবে। তোমাদের যদি লাইফে যদি ভালোবাসা আসে, যে কারোর সঙ্গে ও স্যার ওই মেয়েটা ভালো দেখতো, এরকম যদি তোমাদের যদি আসে, তাহলে তোমাদের রেজাল্টটাও খারাপ হয়, মানে তোমাদের ওটার যে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। ওই জন্যে কিনা রিয়াকশন ইন্টারমিডিয়েটের সঙ্গে তোমাদের ভালোবাসার খুবই মিল আছে। তোমার কিনা যে সমস্ত রাসায়নিক পদার্থ, লেখা যাক, যে সমস্ত রাসায়নিক পদার্থ রিয়াকশানের মাঝে আসে, এবং মাঝেই চলে যায়, যার জীবনকাল খুবই কম, ঠিক আছে। যার উপর নির্ভর করে
যার উপর নির্ভর করে ফাইনাল প্রোডাক্ট কি তৈরি হবে। জীবনকাল খুবই কম, মানে 10 to the -6 সেকেন্ড এরকম জীবনকাল, ঠিক আছে। তোমাদের ভালোবাসার জীবনকাল 1 মাস 2 মাস 3 মাস এরকম হয়, ঠিক আছে, কার 6 মাস যায়, ঠিক আছে, যার উপর ডিপেন্ড করে ফাইনাল প্রোডাক্ট কী হবে, ঠিক আছে। এরা হলো তোমার কিনা রিয়াকশান ইন্টারমিডিয়েট। এবার এই রিয়াকশান ইন্টারমিডিয়েট কারা হয়, প্রথমত হয় কার্বোক্যাটায়ন, সেকেন্ড হয় তোমার কিনা কার্বোঅ্যানায়ন, মুক্তমূলক লিখি, তারপরে কার্বোঅ্যানায়নকে লিখবো, মুক্তমূলক, থার্ড কার্বোঅ্যানায়ন, আর 5 নম্বর কিনা কার্বিন, 5 নম্বর কিনা সরি 4 নম্বর হলো কার্বিন। মোটামুটি এই 4টেই আমাদের লাগে, ঠিক আছে। এই 4টে কি আমরা বিস্তারিত কার্বোক্যাটায়ন নিয়ে সর্বপ্রথমে পড়বো, তার মুক্তমূলক, কার্বোঅ্যানায়ন, কার্বিনের 4টে পড়বো, তারপরে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, বেসিক ক্লাসটা আমাদের পুরো কমপ্লিট হবে, ঠিক আছে। আর নামকরণ যেটা বাকি রইলো, নামকরণটা আমরা যে চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টার আমরা ভালো করে বিস্তারিত বলে দেওয়া হবে, ঠিক আছে। সবাই টুকে না প্রথমে, আচ্ছা সর্বপ্রথমে কার্বোক্যাটায়ন পড়ব। কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বোক্যাটায়ন সর্বপ্রথমে পড়ব। সাপোজ আছে কার্বন আছে, হাইড্রোজেন আছে, ঠিক আছে। আর এখানে কি আছে না এক্স আছে, কি আছে না এক্স। এবার কথা হচ্ছে কি না এক্স হলো মোর ইলেকট্রোনেগেটিভ, কার থেকে না কার্বনের থেকে, মানে কি না বেশি লোভী, এ কি না এক্স হলো লোভী। কার্বনের ইলেকট্রন এক্স মোর ইলেকট্রোনেগেটিভ, মানে কি ইলেকট্রোনেগেটিভ বলে কি অন্যের ইলেকট্রনকে টানার ক্ষমতা, কি করবে না এ কি করবে, এক্স কি করবে, কার্বন ইলেকট্রনকে নিজে টেনে নিয়ে চলে আসবে। দুজনে কিন্তু সমাজেই বন্ধন করেছে, বিজনেস শুরু করেছিল, তুমি একটা ইলেকট্রন দাও আমি একটা ইলেকট্রন দাও, দুজনে বন্ধনে থাকবো। তারপরে এক্স এর মনের মধ্যে একটু পাপ আসলো, মানে লোভী হলো এক্স কি করলো না কার্বন ইলেকট্রন টেনে নিয়ে চলে আসলো। মানে কি এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হেট্রোলিসিস বা অসম বিভাজন, অসম বিভাজন, ঠিক আছে। কি হবে কার্বন হাইড্রোজেন কার্বন প্লাস, আর এখানে কি হবে না এক্স কার ইলেকট্রন লুটে নিয়ে এসেছে, কার্বন ইলেকট্রন, তাই এটা কার্বন ইলেকট্রন লিখলাম। আর এক্স এর নিজের একটা ইলেকট্রন ছিল, তাহলে এক্স কি হবে না মাইনাস হবে। এটা যেটা তৈরি হয়েছে সেটা কি না কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় পজিটিভ চার্জ, কি তৈরি হয়েছে না কার্বোক্যাটায়ন। এবার কিনা কার্বোক্যাটায়নের এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কিনা CH3 প্লাস, মিথাইল কার্বোক্যাটায়নের নাম, মানে 3টে হাইড্রোজেন আছে, কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে না 3টে, এইভাবে লেখা যায়, বা CH3 প্লাস এইভাবে লেখা যায়। এটা কি না মিথাইল কার্বোক্যাটায়ন। 2 নম্বর হলো কি না এরকম ভাবে লিখছি CH কার্বন, 3টে H আছে কার্বনের সঙ্গে, H এই যে একটা পজিটিভ চার্জ, দুটো কার্বনের জন্য। এটা কিনা ইথাইল না C2H5, মনে পড়ছে আমি ইথাইল পড়েছিলাম, ইথাইল শুরুতে ভিডিও লেকচারের শুরুতে পড়েছিলাম অ্যালকেন ও অ্যালকিল গ্রুপ, ওই জায়গাটা। এটা কিনা ইথাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এটা কিনা ইথাইল কার্বোক্যাটায়ন, মানে কিনা এটাকে এইভাবেও লেখা যায় CH3 CH2 প্লাস। আবার কিনা এরকম ভাবে কার্বন CH3 আছে, CH3 হাইড্রোজেন প্লাস, ঠিক আছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন আমি বলেছিলাম না, কার্বন প্লাসের সঙ্গে যতগুলো কার্বন যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কটা কার্বন যুক্ত, দুটো আছে বলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটাকে বলা হচ্ছে। আর এটাকে কত ডিগ্রি কার্বন প্লাসের সঙ্গে কটা কার্বন যুক্ত আছে, একটা, ওই জন্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে কিনা কার্বন 3টে CH3 কার্বন প্লাস, তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বন প্লাস 3টে কার্বনের সঙ্গে যুক্ত,
3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 5 নাম্বার হলো তোমার কিনা CH2 প্লাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটাকে বলা হয় অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। কি বলা হয়? অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। এই অ্যালাইলিক কার্বোক্যাটায়ন কাদের বলে? অ্যালাইলিক কার্বোক্যাটায়ন কাদের বলে? ডবল বন্ডের পাশের কার্বন যদি পজিটিভ চার্জ থাকে, ডবল বন্ডের পাশের কার্বন যদি পজিটিভ চার্জ থাকে তখন সেটাকে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বলা হয়। ডবল বন্ডের পাশের কার্বন পজিটিভ চার্জ থাকে তাহলে তাকে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বলে। অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বলে। আচ্ছা, বিনাইলিক কার্বোক্যাটায়নটা দেখি। যদি এরকম থাকে CH2 ডবল বন্ড CH2 মানে আচ্ছা CH, এটা যদি এরকম থাকে, মানে ডবল বন্ডে যুক্ত কার্বন যদি পজিটিভ চার্জ যুক্ত হয় তখন তাকে বলে ভিনাইলিক কার্বোক্যাটায়ন। ডবল বন্ডে যুক্ত কার্বন যদি পজিটিভ চার্জ যুক্ত হয় তখন তাকে বলা হয় ভিনাইলিক কার্বোক্যাটায়ন। ডবল বন্ডে যুক্ত কার্বন পজিটিভ চার্জ যুক্ত হলে ভিনাইলিক কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা এবার চলো দেখে নেওয়া যাক কার্বোক্যাটায়নের বৈশিষ্ট্য। ঠিক আছে, কার্বোক্যাটায়ন জন্ম হয়েছিল কোথা থেকে একটু দেখে নিই। হাইড্রোজেন, এখানে ক্লোরিন ছিল। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল, কার্বনের ইলেকট্রন টেনে নিয়ে চলে গেছে আর কার্বনকে প্লাস করে দিয়ে ছেড়ে গেছে। তাই কার্বন কি হচ্ছে না প্লাস, হাইড্রোজেন কার্বন প্লাস, আর ক্লোরিন কি হয়েছে? ক্লোরিন নিজের তো একটা ইলেকট্রন আছে, একটা কার্বন ইলেকট্রন লুটে নিয়ে এসেছে। যেহেতু কার্বনের ইলেকট্রন লুটে নিয়ে এসেছে ওই জন্য ক্লোরিনের মাথায় কি নেগেটিভ দাগ লাগবে। এবারে কথা হচ্ছে কি না কার্বনের কাছে কটা ইলেকট্রন আছে টোটালি? কার্বোক্যাটায়নে কটা ইলেকট্রন আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে কার্বোক্যাটায়নে কটি ইলেকট্রন উপস্থিত? 6টি। কার্বোক্যাটায়নে 6টি ইলেকট্রন উপস্থিত। কার্বোক্যাটায়নে কটি ইলেকট্রন উপস্থিত? 6টি ইলেকট্রন উপস্থিত। ওকে, 2 নাম্বার, এটা বলা যায় যে কার্বোক্যাটায়ন দেখো 6টা ইলেকট্রন আছে তো কার্বোক্যাটায়নের কাছে, যেহেতু তোমার 6টা ইলেকট্রন আছে কার্বোক্যাটায়নের কিনা আরও ইলেকট্রনের দরকার আছে। তার মানে কিনা ইলেকট্রনকে কার্বোক্যাটায়ন খুঁজছে, মানে কিনা ইলেকট্রনের লাভার। ঠিক আছে, ইলেকট্রনকে ভালোবাসে কার্বোক্যাটায়ন, তাই তো? তাহলে কিনা ওই জন্য কার্বোক্যাটায়ন যেহেতু ইলেকট্রনকে ভালোবাসে ওই জন্য কার্বোক্যাটায়নকে বলা হয় ইলেকট্রোফাইল। তাহলে কিনা কার্বোক্যাটায়নে মানে ইলেকট্রোফাইল কাদের বলবো? যারা ইলেকট্রনের লাভার তারা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে যে কোনো পজিটিভ চার্জ কিনা ইলেকট্রনের লাভার। ঠিক আছে, আমার কাছে যদি ইলেকট্রন ঘাটতি থাকতো তাহলে আমিও ইলেকট্রনের লাভার, আমিও হতাম কিনা ইলেকট্রোফাইল। তাহলে কিনা কার্বোক্যাটায়নের কাছে কার্বোক্যাটায়ন চাই ওই জন্য কার্বোক্যাটায়ন কি একটা ইলেকট্রোফাইল। কার্বোক্যাটায়নে ইলেকট্রন ঘাটতি থাকায় কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হয়। ইলেকট্রোফাইলকে কি দিয়ে লেখা হয়? E+। আচ্ছা, 3 নাম্বার, ভালো করে দেখবে যে এই 3টে বন্ড, কার্বোক্যাটায়নের কাছে কটা বন্ড আছে? 3টে বন্ড। 3টে বন্ডকে আমি কীভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। কীরকম আকৃতি হবে? ত্রিকোণীয় সমতলীয়, মানে একই সমতলে 3টে বন্ড আছে, তাই তো? আর একটা পজিটিভ চার্জ এটা আছে, তাহলে কিনা এটা কি সংকরায়িত? sp2 সংকরায়িত। আর আকৃতি কিরকম না ত্রিকোণীয় সমতলীয়।
তাহলে কার্বোক্যাটায়ন sp2 সংকরায়িত হয়, sp2 সংকরায়িত হয় এবং ত্রিকোণীয় সমতলীয়। ওকে, এবারে আমরা পড়বো কিনা মুক্তমূলক। ফ্রি রেডিক্যালটা কি, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যালটা কি বলি তোমাদের। সাপোজ কার্বন আছে, হাইড্রোজেন এর সঙ্গে তোমার এখানে এক্স আছে, ঠিক আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, এক্স আছে। এবার এখানে এর ইলেকট্রোনেগেটিভ, কার্বন আর এক্স এর ইলেকট্রোনেগেটিভ প্রায় সমান, কার্বন ও এক্স এর ইলেকট্রোনেগেটিভ প্রায় সমান, ঠিক আছে। এবারে সাপোজ এদের মধ্যে তোমার কিনা ঝগড়া হয়েছে, কার্বন আর এক্স, এরা কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, এক্স একটা ইলেকট্রন দিয়েছিল, দুজনে মিলে কি করেছিল না একটা সমজীবী বন্ধন করেছিল। এবারে কার্বন আর এক্স এর মধ্যে ঝগড়া হয়েছে, দুজনে এরও ইলেকট্রোনেগেটিভিটি যা আছে, এরও ইলেকট্রোনেগেটিভিটি তাই আছে, মানে ইলেকট্রন টানার ক্ষমতা দুজনের সমান। তখন এরা কি করবে না, এর নিজের ইলেকট্রন নিয়ে নেবে, এর নিজের ইলেকট্রন, এক্স এর নিজের ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে এটাকে বলা হয় কিনা সুষম বিভাজন। আগেরটা কি ছিল, কার্বোক্যাটায়ন কি ছিল না অসম বিভাজন, একজনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল, সে কি করেছে না ইলেকট্রন নিয়েছে। কিন্তু এবারে সেরকম না, এবারে কিনা নিজের ইলেকট্রন নিজে নিয়ে নিয়েছে। তাহলে কি তৈরি হয়েছে, কার্বন হাইড্রোজেন এটা ডট প্লাস এক্স কি ডট। তাহলে এইটাকে বলা হচ্ছে কিনা মুক্তমূলক, মিথাইল মুক্তমূলক। ওকে, এটাকে বলা হচ্ছে কিনা মিথাইল মুক্তমূলক। আমি মুক্তমূলকের এক্সাম্পল দিচ্ছি, আরো উদাহরণ দিচ্ছি মুক্তমূলকের। যেরকম কিনা CH3 CH2 ডট, এটা কি না ইথাইল মুক্তমূলক। আবার কিনা CH3 CH2 ডট, এটা কিনা প্রোপাইল মুক্তমূলক। ঠিক আছে। আর মুক্তমূলকের বৈশিষ্ট্য কি হয়, বলছি। সর্বপ্রথমে দেখো মুক্তমূলকের কাছে কটা ইলেকট্রন বর্তমান, 1 2 3 4 5 6, 1 7টা। তাহলে মুক্তমূলকের কাছে 7টি ইলেকট্রন উপস্থিত, মুক্তমূলকের কাছে 7টি ইলেকট্রন উপস্থিত। মুক্তমূলকের কাছে কটা ইলেকট্রন আছে না 7টি। আচ্ছা, 2 নাম্বার মুক্তমূলক, দেখো তোমরা সবাই কি চায় 8টা করে ইলেকট্রন চায়, কিন্তু মুক্তমূলকের কাছে কটা আছে 7টা। তার মুক্তমূলকের কাছে ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে কিনা এই ঘাটতি মেটানোর জন্য কি করবে না মুক্তমূলক ইলেকট্রনকে ডাকবে, বলে কি ইলেকট্রন আমার কাছে আয়, মানে কিনা ইলেকট্রনকে কি মুক্তমূলকও ভালোবাসে। তাহলে যে ইলেকট্রনকে ভালোবাসে সে কি হয় ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে যে ভালোবাসে তাকে নাম কি বলে না ইলেকট্রোফাইল। তাহলে মুক্তমূলকের মধ্যে ইলেকট্রন ঘাটতি থাকায়, মুক্তমূলক এর ইলেকট্রন ঘাটতি থাকায় মুক্তমূলক ইলেকট্রোফাইল হয়, হয়। 3 নম্বর মুক্তমূলক কিরকম সংকরায়িত হয়, ঠিক আছে। মিথাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক, এরা তোমার কি হয় না sp2 সংকরায়িত। ইথাইল মানে কিনা CH3 ডট অথবা CH3 CH2 ডট, মানে কিনা বলতে পারো অ্যালকিল মুক্তমূলক। অ্যালকিল মুক্তমূলক ব্র্যাকেটে কিনা CH3 ডট অথবা তোমার কিনা CH3 CH2 ডট, ঠিক আছে। এরা অ্যালকিল মুক্তমূলক sp2 সংকরায়িত হয়, sp2 সংকরায়িত।
কিন্তু কিন্তু মুক্ত যদি CCl3 ডট, ঠিক আছে, অথবা তোমার কিনা CF3 ডট, ঠিক আছে, এরা sp3 সংকরায়িত হয়, এরা sp3 সংকরায়িত হয়। মুক্তমূলক তাহলে দুই ধরনের সংকরণ হয় sp2 চাই sp3। যদি হ্যালোজেন যদি মুক্তমূলকের সঙ্গে থাকে তাহলে কি হয় না sp3 সংকরায়িত, আর যদি কোনো হাইড্রোজেন থাকে কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে মানে অ্যালকিল মুক্তমূলক হয় তাহলে কি হয় না sp2 সংকরায়িত, আর যদি হ্যালোজেন থাকলে sp3 সংকরায়িত। ওকে, তাহলে এই ছিল তোমাদের মুক্তমূলক। এবারে আসবে কিনা কার্বোঅ্যানয়ন। কার্বোঅ্যানয়ন সাপোজ তোমার কিনা এরকম কার্বন আছে, হাইড্রোজেন 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 ওয়াই আছে, ওয়াই তোমার কিনা লেস ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়, ওয়াই তোমার কিনা লেস ইলেকট্রোনেগেটিভ মানে কার্বনের ওয়াইয়ের তোমার কিনা ইলেকট্রোনেগেটিভিটি খুবই কম। তাহলে কি হবে, তাহলে কি হবে, কার্বন আছে ওয়াই আছে, যখন ঝগড়া হবে কে কার ইলেকট্রন লুটে নিয়ে আসবে, কার্বন কি করবে ওয়াইয়ের ইলেকট্রন লুটে নিয়ে নিজের কাছে নিয়ে নেবে। ঝগড়া হলে সমজীবী বন্ধন করেছিল কার্বন আর ওয়াই, একটা এ একটা ইলেকট্রন দিয়েছিল এ একটা ইলেকট্রন দিয়েছিল, এবার কিনা কার্বনটা কি করবে ওয়াইয়ের ইলেকট্রন লুটে নিয়ে নিজের কাছে নিয়ে চলে আসবে। তাহলে কিনা কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবার কার্বনের নিজের একটা তো ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন ওয়াইয়ের আছে, ওয়াইয়ের নিয়ে এসে একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে এসে হলে কী হবে না মাইনাস। আচ্ছা ওয়াই কী হবে, যেহেতু ইলেকট্রন দিয়ে দিয়েছে ওর কাছে ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন তো নেগেটিভ নেগেটিভ চলে গেছে, ওয়াই কী হবে না প্লাস। তাহলে এটাকে বলছে কি না কার্বোঅ্যানয়ন। কার্বোঅ্যানয়ন, কার্বোঅ্যানয়ের উদাহরণ দিচ্ছি, কী কী উদাহরণ হয় কার্বোঅ্যানয়ন, যেরকম মিথাইল কার্বোঅ্যানয়ন, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, মিথাইল কার্বোঅ্যানয়ন, মিথাইল কার্বোঅ্যানয়ন। এরপরে আসে কিনা CH3 CH2 মাইনাস, এটা কিনা ইথাইল কার্বোঅ্যানয়ন, ইথাইল কার্বোঅ্যানয়ন। এরপরে আসছে তোমার কিনা CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটাকে নাম কিনা অ্যালাইল কার্বোঅ্যানয়ন, অ্যালাইল কার্বোঅ্যানয়ন, কার্বোঅ্যানয়ন। ডবল বন্ডের পাশের কার্বন যদি নেগেটিভ চার্জ থাকে, ডবল বন্ডের পাশের কার্বন যদি নেগেটিভ চার্জ থাকে তখন তাকে বলা হয় কিনা অ্যালাইল কার্বোঅ্যানয়ন। ঠিক আছে, বৈশিষ্ট্য কি কার্বোঅ্যানয়নের, খুবই সোজা, ইন্টারমিডিয়েটগুলো খুবই সোজা। বৈশিষ্ট্য কি, সর্বপ্রথম দেখো কার্বোঅ্যানয়ন কিন্তু ইলেকট্রন বেশি আছে কার্বোঅ্যানয়নের কাছে, মানে কিনা 8টা আছে ঠিক আছে কিন্তু একটা মাইনাস মানে অন্য কারোর ইলেকট্রন লুটে নিয়ে এসেছে। তাহলে কার্বোঅ্যানয়নের ইলেকট্রন, কার্বোঅ্যানয়নে ইলেকট্রন 8টি থাকে, 2 নম্বর। কার্বোঅ্যানয়নের ইলেকট্রন কটা থাকে 8টা। আচ্ছা কার্বোঅ্যানয়ন তোমার কিনা 8টার মানে অতিরিক্ত ইলেকট্রন থাকে, মানে এ কি করে, এ কিন্তু আর ইলেকট্রন লাভার না, এর কাছে অতিরিক্ত মানে মাইনাস আছে, অতিরিক্ত থাকার জন্য এর কাছে কি আছে না ইলেকট্রন থাকার জন্য মাইনাস আছে। তাহলে এ কি করে অন্য কাউকে ইলেকট্রন দেবে, কার্বোঅ্যানয়ন কি করে অন্য কাউকে ইলেকট্রন দেবে। ঠিক আছে, এই তাহলে কার লাভার, পজিটিভের লাভার। কার্বোঅ্যানয়ন কার লাভার না পজিটিভের লাভার। পজিটিভ কোথায় থাকে, নিউক্লিয়াস। ঠিক আছে, মানে পজিটিভ পরমাণুর মধ্যে পজিটিভ কোন পার্টটা হয়, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের লাভার। ঠিক আছে, কার্বোঅ্যানয়ন কার লাভার, নিউক্লিয়াসের লাভার, ওই জন্য কার্বোঅ্যানয়নকে কি বলা হয় না নিউক্লিওফাইল বলা হয়। তাহলে কার্বোঅ্যানয়নের কাছে ইলেকট্রন বেশি থাকায়, এটির কাছে ইলেকট্রন বেশি থাকায় এটি নিউক্লিয়াসের লাভার। বাবা কে কার লাভার, নিউক্লিয়াসের লাভার, এটি নিউক্লিওফাইল হয়, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলকে কীভাবে লেখে, NU ডবল ডট মাইনাস, NU লোন পেয়ার মাইনাস, এটা নিউক্লিওফাইলকে সংক্ষেপে লেখে। 3 নম্বর, কার্বোঅ্যানয়নের সংকরায়ন কী হবে, কার্বোঅ্যানয়ন হয় তোমার কিনা sp3 সংকরায়িত। কী করে হয়, কার্বোঅ্যানয়নের স্ট্রাকচার যদি দেখা যায় এরকম হয়, এই থাকে লোন পেয়ারটা আর 3টে হাইড্রোজেন এরকম, 3টে হাইড্রোজেন এরকম, এটা বলে পিরামিডীয় গঠন। ঠিক আছে, কিরকম গঠন বলে, পিরামিডীয়।
আর এটা কি না, কার্বন পরমাণু কি সংকরায়িত না, sp3। তাহলে এটি sp3 সংকরায়িত, sp3 সংকরায়িত এবং পিরামিডীয় আকৃতি বিশিষ্ট, পিরামিডীয় আকৃতি বিশিষ্ট। ওকে, এটা কিনা পিরামিডীয় আকৃতি বিশিষ্ট। কার্বিন, কার্বন আছে, এদিকে এক্স নিলাম, এদিকে ওয়াই নিলাম, ঠিক আছে। এখানে কিনা দুটো ইলেকট্রন, তাহলে কার্বিনের কাছে দুটো সিগমা বন্ড থাকে। কি কি থাকে কার্বিনের বৈশিষ্ট্য কি না, দুটি সিগমা বন্ড থাকবে। কার্বিন হচ্ছে এইটা এক্স ওয়াই, এখানে কিনা দুটো ইলেকট্রন, দুটো সিগমা বন্ড। আর কি থাকে কার্বিনের কাছে, দুটো নন বন্ডিং ইলেকট্রন, দুটো নন বন্ডিং ইলেকট্রন। ওকে, দুটো সিগমা বন্ড আর দুটো নন বন্ড। এটা কিন্তু লোন পেয়ার বলা যাবে না, এলপি বলা যাবে না, এই দুটো ইলেকট্রনের কিন্তু বৈশিষ্ট্য আছে, সিংলেট কার্বন, ট্রিপলেট কার্বন, সেখানে কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এই দুটোকে কিন্তু সবাই ভাবছে যে লোন পেয়ার বলবো, লোন পেয়ার বলা যাবে না, ঠিক আছে। আরও বিস্তারিত যখন ক্লাস 11-এ কার্বিন একটা ক্লাস দেবো তখন আরও বিস্তারিত কার্বিন সম্পর্কে পড়বো। এখন আমাদের যতটুকু আমাদের 12-এর জন্য দরকার ততটুকুই আমরা পড়বো। তার দুটো সিগমা বন্ড আর দুটো নন বন্ডিং ইলেকট্রন। ওকে, আচ্ছা, কার্বিনের ক্ষেত্রে আমি যদি বলি এটি বৈশিষ্ট্য কীরকম হবে, বৈশিষ্ট্য কী হবে, আচ্ছা উদাহরণ দিই, কয়েকটা কার্বিনের উদাহরণ দিই। উদাহরণ বলি, এইটা হচ্ছে কিনা CH2, এটা কিনা মিথাইল কার্বিন, এর নাম কিনা মিথাইল কার্বিন। CCl2, এটার নাম কিনা ডাইক্লোরো কার্বিন, ঠিক আছে। যদি এরকম বলি C6H5, C এদিকে H, এর নাম হচ্ছে কিনা ফিনাইল কার্বিন, ওকে। এবার এর বৈশিষ্ট্য কি হবে দেখো তোমরা, বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, কার্বিনের কাছে কটি ইলেকট্রন থাকে দেখো হিসাব করে, 1 2 3 4 5 6, তাহলে এটি 6 ইলেকট্রন বিশিষ্ট হয়। আচ্ছা এটি 6, আচ্ছা 6টা ইলেকট্রন আছে, তার মানে কিনা ইলেকট্রন ওরা আরও চাহিদা আছে 8টা করার জন্য, তার মানে ইলেকট্রনের যে চাহিদা আছে তাকে কি বলা হয়, ইলেকট্রোফাইল। তার কার্বিন একটা কি না, ইলেকট্রোফাইল। তাহলে এটি 6 ইলেকট্রন বিশিষ্ট, এটি 6 ইলেকট্রন বিশিষ্ট, তাই ইলেকট্রন ঘাটতিযুক্ত, সুতরাং কার্বিন ইলেকট্রোফাইল, E+। আচ্ছা 2 নম্বর বৈশিষ্ট্য কি না, কার্বিন খুবই অস্থায়ী প্রকৃতির হয়, এদের জীবনকাল খুবই কম, এটি খুবই অস্থায়ী প্রকৃতির, এদের জীবনকাল খুবই কম হয়, খুবই কম। 3 নাম্বার, আচ্ছা কার্বিন কি হয়, প্রশম হয় না, নেগেটিভ না পজিটিভ, কার্বিন কি হয় না, এটি প্রশম প্রকৃতির, ঠিক আছে। এই ছিল কার্বিন। কার্বিন আরও ডিটেলস আছে। আচ্ছা তোমাদেরকে বলি না, এই যে কার্বোক্যাটন, কার্বোঅ্যানয়ন, তোমার কিনা মুক্তমূলক, কার্বিন, এই যে 4টে জিনিস পড়ানো না, এগুলো আমরা খুব শর্টে পড়িয়েছি এখানে, জাস্ট বেসিক একটা ক্লিয়ার করার জন্যে। কিন্তু এর বিস্তারিত অনেক আছে, যখন আমরা ক্লাস 11-এর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তখন বিস্তারিত একটা টপিক নিয়ে ভালো করে বলে দেওয়া হবে, ঠিক আছে। যতটুকু 12-এ লাগে ততটুকু এইগুলো পড়লেই হবে। রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, এইগুলোও খুবই অল্পের মধ্যে বলে দেওয়া হয়েছে, যতটুকু আমাদের দরকার আছে, ঠিক আছে। তোমরা মনে করবে না যে এখানেই যে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবারে যখন আমরা ক্লাস 12-এ যখন রিয়াকশন যখন আমরা পড়বো তখন সেই রিয়াকশানের ভেতরে যেটা আসবে সেটাকে আরও বেশি ভালো করে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে বলবো, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।
সবাই এই ভিডিওটা যারা অর্গানিকে দিয়ে অ্যাটাক খাচ্ছে, ভাবছে কি না অর্গানিক 12 অর্গানিক খুবই কঠিন হবে, আমি তো 11 অর্গানিক পড়িনি, প্লিজ তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? এত শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়, ঠিক আছে? আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে যাতে তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।